ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। যে যেখান থেকে ক্লাসটি করতেছো সবাইকে স্বাগতম। এই ক্লাসে আমরা পড়ব নবম দশম শ্রেণীর ষষ্ঠ অধ্যায়, যার শিরোনাম হচ্ছে মৌলের ধারণা ও রাসায়নিক গণনা। মৌলের ধারণা ও রাসায়নিক গণনা। তো এই অধ্যায়ের 6.2 আর্টিকেল আমরা এই ক্লাসে পড়ব। হচ্ছে অর্থাৎ রাসায়নিক বিক্রিয়া ও রাসায়নিক সমীকরণ। রাসায়নিক বিক্রিয়া কি? যদি কোনো পরিবর্তনের ফলে কোনো পদার্থ তার নিজের ধর্ম ও বৈশিষ্ট্য হারিয়ে নতুন ধর্ম লাভ করে, সেই পরিবর্তনকে রাসায়নিক পরিবর্তন বলে। তাহলে নিজের ধর্ম সম্পূর্ণরূপে কী হবে? পরিবর্তন হয়ে যাবে। যে প্রক্রিয়ায় রাসায়নিক পরিবর্তন ঘটে সেই প্রক্রিয়াকে রাসায়নিক বিক্রিয়া বলে। ঠিক আছে, ঘটনাটার নাম হচ্ছে রাসায়নিক পরিবর্তন আর প্রক্রিয়াটার নাম হচ্ছে রাসায়নিক বিক্রিয়া। রাসায়নিক বিক্রিয়াকে সংক্ষেপে উপস্থাপন করার জন্য যে সমীকরণ ব্যবহার করা হয় তাকেই রাসায়নিক সমীকরণ বলা হয়। তাহলে এখানে তিনটা জিনিসের তিনটি সংজ্ঞা আছে। একটা হচ্ছে রাসায়নিক পরিবর্তন, একটা হচ্ছে রাসায়নিক বিক্রিয়া, আর একটা হচ্ছে রাসায়নিক সমীকরণ। রাসায়নিক বিক্রিয়াটাকে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে রাসায়নিক পরিবর্তন ঘটে। তাহলে রাসায়নিক বিক্রিয়া একটা ওয়ে, আর রাসায়নিক পরিবর্তন ঘটে তার ফলাফল। ঠিক আছে, আর এই রাসায়নিক বিক্রিয়া এবং রাসায়নিক বিক্রিয়ার ফলে যে পরিবর্তনটা হয়, এই দুটিকে একসাথে গাণিতিকভাবে যে উপস্থাপন করা হয় একটা সমীকরণের মাধ্যমে, সেই সমীকরণটাকে বলা হয় রাসায়নিক সমীকরণ। রাসায়নিক সমীকরণকে প্রকাশ করার জন্য প্রতীক, সংকেত এবং নানা রকম চিহ্ন ব্যবহার করা হয়। কি কি প্রতীক, সংকেত এবং চিহ্ন ব্যবহার করা হয়? যে সকল পদার্থ নিয়ে রাসায়নিক বিক্রিয়া শুরু হয় সেই সকল পদার্থকে বলা হয় বিক্রিয়ক। তাহলে যারা কি করে? রাসায়নিক বিক্রিয়ার অংশগ্রহণ করে, শুরু হয় যাদেরকে দিয়ে, তারা হচ্ছে বিক্রিয়ক। আর বিক্রিয়ার ফলে যেগুলো উৎপন্ন হয়, বিক্রিয়ার ফলে নতুন ধর্ম বিশিষ্ট যে সকল পদার্থ উৎপন্ন হয় তাকে বলা হয় উৎপাদ। তো বিক্রিয়কে একটা পদার্থ থাকতে পারে, একাধিক থাকতে পারে, আবার উৎপাদেও একটা থাকতে পারে, একাধিক থাকতে পারে। অনেক সময় মনে হয় যে বিক্রিয়ক মনে হয় শুধু সবসময় একের বেশি হবে, তা না। বিক্রিয়ক একটাও হতে পারে। একটা পদার্থ ভেঙে যখন একাধিক পদার্থ তৈরি হয়, সেটাও কিন্তু ওই একটা পদার্থ হচ্ছে বিক্রিয়ক, আর ভেঙে যে একাধিক হলো সেটাও কি? উৎপাদ। যেমন পানিকে যদি আমরা ভেঙে ফেলি, হাইড্রোজেন এবং অক্সিজেন বানাই ফেলি, তাহলে পানি এখানে বিক্রিয়ক, হাইড্রোজেন অক্সিজেন উৎপাদ। আবার পানি এবং হাইড্রোজেন বিক্রিয়া করে যদি পানি উৎপন্ন হয়, তাহলে হাইড্রোজেন এবং পানি হচ্ছে বিক্রিয়ক, আর উৎপাদ হচ্ছে অক্সিজেন। তাহলে একই সাথে কি হতে পারে? একটা পদার্থ উৎপাদও হতে পারে, বিক্রিয়কও হতে পারে, বাট এটা নির্ভর করবে আগে কি ছিল, পরে কি হলো। ঠিক আছে, তো রাসায়নিক বিক্রিয়াকে রাসায়নিক সমীকরণ আকারে লেখার জন্য কতগুলো নিয়ম মানা হয়। সেগুলি হচ্ছে, তো প্রথম নিয়ম, অর্থাৎ রাসায়নিক একটা বিক্রিয়াকে যখন আমরা সমীকরণে রূপ দেব, সেটা হচ্ছে গণিতে যেমন সমীকরণের মাঝখানে একটি সমান চিহ্ন ব্যবহার করা হয়, তেমনি রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে বিক্রিয়ার বিক্রিয়ককে লেখা হয় বাম পাশে, আর উৎপাদকে ডান পাশে লিখে তাদের মাঝে একটি সমান চিহ্ন বা তীর চিহ্ন বসাতে হয়। সমান চিহ্ন বা তীর চিহ্ন বসাতে হয়। যেমন আমরা যদি এই সমান চিহ্ন এখানে মাঝখানে দেওয়া হয়, আর এইদিকে উৎপাদ, মনে করো পানি উৎপাদন হয়েছে কার কার বিক্রিয়ায়? হাইড্রোজেন এবং অক্সিজেনের বিক্রিয়ায়। ঠিক আছে, আচ্ছা এই টু গুলো কেন দিলাম এটা আমি পরে ব্যাখ্যা করতেছি। তাহলে এইদিকে হচ্ছে উৎপাদ, আর এইদিকে হচ্ছে এগুলো হচ্ছে বিক্রিয়ক, এগুলো হচ্ছে উৎপাদ, আর মাঝখানে সমান চিহ্ন। ঠিক আছে, কখনো কখনো তীর চিহ্নও দেওয়া হয়, অথবা এখন কখন তীর চিহ্ন দেব, কখন সমান চিহ্ন দেব, সেটা পরে আসতেছে। এখানে সমান চিহ্ন দেওয়া দিলে, এখানে আমি যেটা লিখেছি সেটাতে সমান চিহ্ন দেওয়া যাবে। ঠিক আছে, এরপর দেখো বিক্রিয়ক সমূহ এবং উৎপাদ সমূহকে রাসায়নিক প্রতীক বা সংকেতের মাধ্যমে লেখা হয়। তাহলে বিক্রিয়ক এবং উৎপাদগুলোকে আমরা জানি তাদের যে রাসায়নিক প্রতীক, যেমন এটা সংকেত, এগুলো সব সংকেত। অণু যদি অংশগ্রহণ করে তাহলে প্রতীক লেখা হয়, সরি, পরমাণু বিক্রিয়ায় অংশগ্রহণ করলে ধাতুগুলোর ক্ষেত্রে সরাসরি পরমাণুই হিসেবেই থাকে তারা, সেক্ষেত্রে প্রতীক লেখা হয়। আর অণু যখন বিক্রিয়ায় অংশগ্রহণ করে তখন তার প্রতীক, সংকেত লেখা হয়। তাহলে আমরা জানি যে পরমাণুর সংক্ষিপ্ত রূপ হচ্ছে কি? প্রতীক, আর অণু সংক্ষিপ্ত রূপ হচ্ছে সংকেত। সেক্ষেত্রে সংকেতও লেখা যেতে পারে, প্রতীকও লেখা যেতে পারে। সাধারণত ধাতুগুলোর ক্ষেত্রে প্রতীক লেখা হয়, ধাতুগুলোর ক্ষেত্রে কি লেখা হয়? প্রতীক লেখা হয়। আর অধাতু যেগুলো অণু হিসেবে থাকে, গ্যাস বা অন্য কোনো অণু, সেগুলোর সংকেত লেখা হয়। এরপর দেখো
বিক্রিয়ায় একাধিক বিক্রিয়ক থাকলে বিক্রিয়ক সমূহের মাঝে যোগ চিহ্ন দিতে হয় এবং একাধিক উৎপাদ যদি থাকে সেক্ষেত্রেও তাদের মাঝে যোগ দিতে হয়। যেমন এখানে আমরা দিয়েছি একাধিক বিক্রিয়ক আছে, হাইড্রোজেন আছে এবং অক্সিজেন আছে, এদের মাঝখানে আমরা যোগ চিহ্ন দিয়েছি। আবার উৎপাদও অনেক সময় কি হতে পারে, একাধিক উৎপাদ হতে পারে, সেক্ষেত্রে উৎপাদগুলোর মাঝখানে কি দিতে হবে, যোগ চিহ্ন দিতে হবে। যেমন আমরা জানি যে কোনো কিছুর সাথে, যেমন মিথেন প্লাস যদি অক্সিজেন বিক্রিয়া করে তাহলে আমরা জানি এখানে কার্বন ডাই অক্সাইড আর পানি উৎপন্ন হবে। ঠিক আছে, কি হবে, কার্বন ডাই অক্সাইড আর পানি উৎপন্ন হবে। তাহলে এখানে একাধিক উৎপাদ তৈরি হয়েছে। তাহলে এখানে কি করছে, আমরা যোগ চিহ্ন দিয়েছি। এখন এখানে সমান চিহ্ন না দিয়ে তীর চিহ্ন কেন দিলাম, তাহলে একটু পরই দেখাচ্ছি। যে প্রক্রিয়ায় সমীকরণের বাম পাশের বিভিন্ন মৌলের পরমাণু সংখ্যা এবং ডান পাশের ওই একই মৌলের পরমাণু সংখ্যা সমান করা হয়, সেই প্রক্রিয়াকে রাসায়নিক সমীকরণের সমতা বলা হয়। অর্থাৎ আমরা যদি দেখি যে এখানে যদি দেখো, এখানে কার্বন ডান দিকে আছে একটি, এখানেও কার্বন একটি আছে, কিন্তু হাইড্রোজেন আছে এখানে কত, 4টি, এখানে হাইড্রোজেন আছে কত, মাত্র 2টি। আর এইদিকে অক্সিজেন আছে একটি আর 3টি, মোট 2টি 3টি, আর এখানে আছে মাত্র 2টি। তার মানে আমরা দেখতে পাইতেছি যে সমীকরণের উভয় পাশে উৎপাদ এবং বিক্রিয়কে মৌলগুলোর সংখ্যা কি নাই, সমান নেই। মৌলগুলোর সংখ্যা কি নাই, সমান নেই। এগুলোকে রাসায়নিক, এই তার মানে এই সমীকরণটাকে সমতাকৃত হয় নাই, অর্থাৎ সমীকরণের সমতা হয়নি এখানে। যখন সমীকরণের সমতা হবে না তখন আমরা তীর চিহ্ন দেব। ঠিক আছে, আবার সমীকরণের যদি সমতা করতে পারি আমরা, তখন আমরা সমান চিহ্ন দেবো। যেমন এখানে দেখো 2H2O2 2H2, এখানে কি করা হয়েছে, যদি আমরা জেনারেলি এইরকম করে বিক্রিয়া লিখি H2+O2, এখান থেকে পানি উৎপন্ন হবে, কারণ এগুলো অণু হিসেবে থাকে, তাহলে পানি। তাহলে দেখো এখানে তীর চিহ্ন দিলাম কেন, তার কারণ এখানে হাইড্রোজেন 2টি, অক্সিজেন 2টা, এখানে হাইড্রোজেন 2টি আছে কিন্তু অক্সিজেন আছে একটি। আমরা জানি হাইড্রোজেন এবং অক্সিজেন বিক্রিয়া করে পানি উৎপন্ন হয়, তো পানির সংকেত এটা আমরা জানি, হাইড্রোজেনের অণু এটা, অক্সিজেনের অণু এটা। কিন্তু আবার আমরা পড়েছি যে একটা অক্সিজেনের জন্য 2টা হাইড্রোজেন লাগে, তাহলে 2টা অক্সিজেনের জন্য হাইড্রোজেন লাগবে কত, 4টা। তাহলে এখানে 2টা আছে, তাহলে আরও 2টা এখানে দিব। তাহলে এখানে কি হবে, 2টা অক্সিজেন, তাহলে পানি উৎপন্ন হবে 2 অণু। তাহলে এবার দেখো সমতা হলো, এদিকেও কত 4, এদিকে 2, আর এখানেও হাইড্রোজেন দেখো 4টা, অক্সিজেন আমরা জানি এই সংখ্যাটা সবার সাথে গুণ হয়, তাহলে 2। তাহলে এবার কিন্তু দেখো উভয় পাশেই হাইড্রোজেন এবং অক্সিজেনের সংখ্যা সমান সমান আছে। তো এই যখনই সমান সমান হবে তখন সেই সমীকরণটাকে আমরা বলবো সমীকরণটার কি হয়েছে, সমতাকৃত হয়েছে, তখন আমরা সমান চিহ্ন দেব। ঠিক আছে, আর অন্যথায় আমরা কি দেব, তীর চিহ্ন দেব, অন্যথায় আমরা তীর চিহ্ন দেবো। তো সবসময় সমতাকৃত সমীকরণ লাগে না আমাদের, কখনো কখনো শুধুমাত্র একটা রাফ সমীকরণ হলে আমাদের হয়ে যায়, সেক্ষেত্রে সমতা করার দরকার নেই, তখন আমরা কি দেবো, তীর চিহ্ন দেবো, তখন আমরা কি দেবো, তীর চিহ্ন দেবো। আচ্ছা, ঠিক আছে। এরপর দেখো কখনো কখনো রাসায়নিক বিক্রিয়ার সমতা না করেও, রাসায়নিক বিক্রিয়ার সমতা না করেও বিক্রিয়া দেখানো হয়, তখন সমান চিহ্ন না দিয়ে তীর চিহ্ন দিতে হয়। যেমন H2O2 সমান H2O, এখানে কিন্তু হাইড্রোজেন সমান থাকলেও অক্সিজেন কি নাই, সমান নেই, অক্সিজেন কি নাই, এখানে সমান নেই, এই জন্য আমরা এখানে তীর চিহ্ন দিলাম। অনেক সময় বিক্রিয়ক এবং উৎপাদের ভৌত অবস্থা উল্লেখ করেও রাসায়নিক সমীকরণ লেখা হয়। ভৌত অবস্থা উল্লেখ করা হয় পাশে, কারণ কিছু কিছু বিক্রিয়া আছে ভৌত অবস্থার উপর কি করে, ডিপেন্ডেন্ট। এক ভৌত অবস্থা একরকম হলে একরকম বিক্রিয়া হবে, ভৌত অবস্থা আরেক রকম হলে আরেক রকম বিক্রিয়া হবে বা হবেই না, এরকম হতে পারে। যেমন কিছু কিছু পদার্থ আছে সলিড অবস্থায় বিক্রিয়াই করে না, যখন তরল বা গ্যাস হয় তখন বিক্রিয়া করে শুধু। তো বিক্রিয়ক এবং উৎপাদের ভৌত অবস্থা পদার্থের ডান পাশে প্রথম বন্ধনের মাধ্যমে লেখা হয়। ঠিক আছে, এক্ষেত্রে কোনো পদার্থ কঠিন হলে তার ইংরেজি নাম এস, সলিডের প্রথম বর্ণ এস লিখতে হয়। যেমন আমরা যদি এই যেমন সোডিয়াম লিখি, তাহলে সোডিয়াম বিক্রিয়া করতে চাই, তাহলে সোডিয়াম আমরা কি লিখবো, সলিড। ঠিক আছে, সোডিয়াম সলিড হিসেবে বিক্রিয়া করে, তাহলে ব্র্যাকেটে সলিডের এস লিখবো। যদি তরল হয় তাহলে লিকুইড লিখবো, ছোট হাতের এল লিখতে হয়, এগুলো সব ছোট হাতের দিয়ে লিখতে হয়, বড় হাতের না। তরল হলে লিকুইড, আর কোনো পদার্থ যদি গ্যাসীয় হয় তাহলে জি লেখা হয়। ঠিক আছে, আর একটা আছে জলীয়, বেশিরভাগ পদার্থই কিন্তু এমনি বিক্রিয়া করে যে পানির সাথে মিশ্রিত অবস্থায় তারা বিক্রিয়া করে, অর্থাৎ এটাকে বলা হয় জলীয় দ্রবণ বা একুয়াস সলিউশন। তাহলে কোনো পদার্থ পানিতে দ্রবীভূত হলে সেই দ্রবণকে জলীয় দ্রবণ বলে। জলীয় দ্রবণের ইংরেজি নাম হচ্ছে একুয়াস সলিউশন। তাহলে এখানে এর সংক্ষিপ্ত রূপ এ কিউ লেখা হয়, কি লেখা হয়, এই এ এবং
কিউ লেখা হয়, প্রথম দুটি বর্ণে এ কিউ লেখা হয়। তাহলে উপরের বিক্রিয়ায় হাইড্রোজেন এবং অক্সিজেন গ্যাস উৎপন্ন, হাইড্রোজেন এবং অক্সিজেন গ্যাস এবং উৎপন্ন পদার্থ তরল, পানি তরল, তাই এগুলো বিক্রিয়াটাকে এইভাবে লেখা হবে। তাহলে হাইড্রোজেন হচ্ছে গ্যাস, অক্সিজেন হচ্ছে গ্যাস, আর কিন্তু উৎপন্ন যেটা হয়েছে সেটা হচ্ছে তরল অর্থাৎ লিকুইড। ঠিক আছে, কখনো কখনো একে যেমন হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাধারণত যে বিক্রিয়াগুলো হয় এটার সাথে যখন আমরা অন্য কোনো কিছুর বিক্রিয়া করি তখন এটা কিন্তু হাইড্রোক্লোরিক অ্যাসিড বেশিরভাগ সময় তোমার কি একুয়াস হিসেবে বিক্রিয়া করে। ঠিক আছে, এইভাবে এ কিউ লেখা হয়। তাহলে অ্যাসিড এবং লবণ যদি আমরা বিক্রিয়া করি, সোডিয়াম ক্লোরাইড, সরি এটা তো অ্যাসিড এবং ক্ষার যদি বিক্রিয়া করে, ক্ষার মনে করো সোডিয়াম হাইড্রোক্সাইড আছে। ঠিক আছে, এটাও কিন্তু জলীয় দ্রবণ, এগুলো দুইটাই কিন্তু জলীয় দ্রবণ হিসেবে এটা ব্র্যাকেট দেওয়ার দরকার নেই, তার কারণ দুইজনের যোজনী এক। এটাও কিন্তু এই যে এখানে হবে এই কি হবে। তাহলে এখানে কি উৎপাদন হবে আমরা জানি, এখানে পানি এবং সোডিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন হবে। ঠিক আছে, আচ্ছা যাই হোক, এরপর দেখো রাসায়নিক সমীকরণের উদ্দেশ্য হচ্ছে কোন কোন পদার্থ বিক্রিয়া করে কোন কোন পদার্থ হয়েছে সেটি দেখানো। ঠিক আছে, তাহলে এটাই মেইন উদ্দেশ্য যে কারা বিক্রিয়ায় অংশগ্রহণ করলো এবং কারা উৎপন্ন হলো, এই জন্য সবসময় সমতা করার প্রয়োজন হয় না। তখন উদ্দেশ্য তখন বোঝা গেল যে এরা দুজন বিক্রিয়া করে ওরা উৎপন্ন হলো এইরকম। তো সমতা সবসময় লাগে না, এই জন্য তীর চিহ্ন দেওয়া হয়। কিন্তু গাণিতিক হিসাব নিকাশের ক্ষেত্রে যদি আমরা হিসাব করি যে কতটি পরমাণুর সাথে কতটি পরমাণু বিক্রিয়া করে, এইভাবে যদি হিসাব নিকাশ করতে চাই সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই সমতা লাগবে। তবে যদি কোনো বিক্রিয়ায় কতটুকু তাপ উৎপন্ন হয় বা কতটুকু শোষিত হয় তা সমীকরণে দেখাতে হয়, সেক্ষেত্রে রাসায়নিক বিক্রিয়ার সমতা করতে হয় এবং বিক্রিয়া এবং উৎপাদের ভৌত অবস্থাও উল্লেখ করতে হবে। তাহলে যদি তাপ হিসাব করে, যখনই গাণিতিক হিসাব নিকাশ আসবে তখনই কি করতে হবে, এর সমতা করতে হবে এবং তোমার ওর ওর যে অবস্থা আছে কোন অবস্থায় বিক্রিয়া হয়েছে সেটাও লিখতে হবে। তার কারণ হচ্ছে কি এক এক অবস্থায় বিক্রিয়া করলে এক এক রকম তাপ উৎপন্ন হবে, তাপ শোষিত হবে, সেক্ষেত্রে অবশ্যই অবস্থা উল্লেখ করতে হবে। নাহলে অবস্থা যদি পরিবর্তন হয় তাহলে দেখা যাচ্ছে একই বিক্রিয়া কঠিন অবস্থায় হয়েছে, তরল অবস্থায় হয়েছে, গ্যাসীয় অবস্থায় হয়েছে, সেখানে তাপের কি হয়ে গেছে, তারতম্য হয়ে গেছে। ঠিক আছে, এই জন্য এখানে অবস্থা উল্লেখ করাটাও জরুরি। কঠিন কার্বন, যেমন উদাহরণ এখানে হয়তো বা দিয়েছে, কঠিন কার্বন অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন করে, এক্ষেত্রে রাসায়নিক সমীকরণকে এইভাবে লেখা হয়। তাহলে কঠিন কার্বন দেখো এস লেখা হয়েছে, অক্সিজেন গ্যাস হিসেবে আছে আর উৎপন্ন হয়েছে কার্বন ডাইঅক্সাইড, সেটাও কি গ্যাস। কঠিন ক্যালসিয়াম কার্বনেট হাইড্রোক্লোরিক অ্যাসিডের জলীয় দ্রবণের সাথে বিক্রিয়া করে ক্যালসিয়াম ক্লোরাইড, গ্যাসীয় কার্বন ডাইঅক্সাইড এবং তরল পানি উৎপন্ন হয়। তাহলে এইখানে মূলত এইখানে আমি একটু ভুল বলছি, এখানে মূলত সোডিয়াম ক্লোরাইড উৎপন্ন হবে, সোডিয়াম হাইড্রোক্সাইড না, সোডিয়াম ক্লোরাইড উৎপন্ন হবে আর পানি আর হাইড্রোজেন মিলে পানি হবে। ঠিক আছে, তাহলে সোডিয়াম ক্লোরাইডের সলিড উৎপন্ন হতে পারে আর পানি উৎপন্ন হবে কি এখানে, পানি তো পানি লিকুইড। ঠিক আছে, আচ্ছা, তো সোডিয়াম এই পানির মধ্যে এটা গলিত অবস্থায় থাকবে জলীয় দ্রবণ যদি বিক্রিয়া করে। যদি এখানে জলীয় দ্রবণ হয় তাহলে কি হবে, এখানে এটা কি হবে, এটা জলীয় দ্রবণই উৎপন্ন হবে। ঠিক আছে, আর এখানে পানি লিকুইড হিসেবে উৎপন্ন হবে, মানে মূলত এই উৎপন্ন পানির মধ্যেই সোডিয়াম ক্লোরাইডটা যুক্ত থাকবে। ঠিক আছে, আচ্ছা দেখো এখানে, তাহলে এখানে দেখো কঠিন ক্যালসিয়াম কার্বনেট এবং হাইড্রোক্লোরিক অ্যাসিডের জলীয় দ্রবণ, এটা বিক্রিয়া করলে ক্যালসিয়াম ক্লোরাইড উৎপন্ন হয়। ক্যালসিয়াম ক্লোরাইডটা কিন্তু উৎপন্ন পানির মধ্যে দ্রবীভূত অবস্থায় থাকবে, অর্থাৎ ক্যালসিয়াম হাইড্রোক্লোরিক অ্যাসিডের মধ্যেও পানি ছিল। তো আমরা জানি যে এখানে একটা জিনিস ইনফরমেশন বলি, যখন HCl কি হবে, গ্যাস অবস্থায় হবে, তখন এটা কিন্তু অ্যাসিড না, এটা হাইড্রোক্লোরিক গ্যাস, হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস, তখন এর নাম হচ্ছে হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস। আর যখন পানির সাথে এই সেম জিনিসের সাথে যখন পানি মিশানো হবে তখন এটা হবে HCl একুয়া, তখন এটা হবে হাইড্রোক্লোরিক অ্যাসিড, তখন নামটা চেঞ্জ হয়ে যায় হাইড্রোক্লোরিক অ্যাসিড। তাহলে আমরা যদি হাইড্রোক্লোরিক অ্যাসিডের সংকেত লিখতে চাই তাহলে সেখানে অবশ্যই AQ দিতে হবে, এটা হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিডের সংকেত। আর যদি আমরা শুধু HCl বা এখানে গ্যাস দেই তাহলে এটা কিন্তু হাইড্রোক্লোরিক অ্যাসিড না, এটা তখন হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস। তাহলে দেখো একটা সংকেত প্রতীক লেখার মাধ্যমেও কিন্তু গ্যাস এবং অ্যাসিড বোঝা যাচ্ছে, একই জিনিস, গ্যাস হচ্ছে অ্যাসিড হচ্ছে।
এখানে যে ক্যালসিয়াম ক্লোরাইডের লবণের জলীয় দ্রবণ তৈরি হবে, তখন এখানে পানি ছিলই পাত্রে, তারপর কার্বন ডাই অক্সাইড গ্যাস হিসেবে বুদবুদ আকারে উপরে উঠে যাবে, আর পানি লিকুইড হিসেবে পাত্রে থাকবে। ঠিক আছে, এরকম অবস্থা। কোনো কোনো রাসায়নিক বিক্রিয়ায় তাপ প্রয়োগে সংঘটিত হয়, সেক্ষেত্রে তীরের উপর একটা ডেল্টা চিহ্ন দিতে হয়। তাহলে কোনো কোনো রাসায়নিক বিক্রিয়ায় তাপ উৎপন্ন হয় অথবা তাপ গৃহীত হয়, তখন মাইনাস তাপ দিতে হয়। যাই হোক, যেমন কঠিন ম্যাগনেসিয়াম নাইট্রেটকে তাপ প্রয়োগ করলে ম্যাগনেসিয়াম অক্সাইড, নাইট্রোজেন ডাই অক্সাইড এবং অক্সিজেন গ্যাস তৈরি হয়। সেক্ষেত্রে যে ম্যাগনেসিয়াম নাইট্রেট, তাহলে MgNO3, নাইট্রেটের যোজনী 1, এই জন্য ম্যাগনেসিয়ামের যোজনী 2, এই জন্য এখানে 2 দেওয়া হয়েছে। যেটা সলিড, এটাকে যদি আমরা তাপ প্রয়োগ করি, অর্থাৎ যদি তাপ দিতে হয়, তাপ যদি আমাদেরকে দিতে হয়, তাহলে এখানে কি ডেল্টা দিতে হয়। তাহলে এই ডেল্টা চিহ্নের কি বৈশিষ্ট্য, এখানে মানে তীর চিহ্নের উপর ডেল্টা দেওয়া মানে হচ্ছে এখানে তাপ দিতে হবে, এই বিক্রিয়া তাপ ছাড়া হবে না। ঠিক আছে, তাহলে ম্যাগনেসিয়াম অক্সাইড ভেঙে গিয়ে ম্যাগনেসিয়াম অক্সাইড হবে, নাইট্রোজেন ডাই অক্সাইড হবে, আর অক্সিজেন হবে, আর সবই গ্যাস হবে, আর ম্যাগনেসিয়াম অক্সাইডটা হবে সলিড। ঠিক আছে, এখন আমরা দেখলাম যে এখানে কিন্তু সমতা করা, হ্যাঁ এখানে সমতা করা আছে, সমতা করার পরও তীর চিহ্ন দিয়েছে। তো যখন এই যে এক্সট্রা কিছু লিখতে হয়, যখন তোমার সমতাকৃত সমীকরণেও অনেক সময় তীর চিহ্ন দেওয়া হয়, কখন? যখন এই সমীকরণের প্রভাবকগুলোকে লেখা হবে। যখন কি লেখা হবে? প্রভাবক, এগুলোকে বলা হয় প্রভাবক। প্রভাবক কে কে হইতে পারে? তাপ হইতে পারে, অন্য কোনো পদার্থ, রাসায়নিক পদার্থ হইতে পারে, যেমন পারদ অনেক সময় প্রভাবক হয়, কখনো হাইড্রোজেন পারক্সাইড, বিভিন্ন পদার্থ আছে প্রভাবক হিসেবে ব্যবহার হয়। ঠিক আছে, সাধারণত তোমার ডি ব্লক যে মৌলগুলো আছে সেগুলো প্লাটিনাম, এরা সাধারণত প্রভাবক হিসেবে ব্যবহার হয়। ডি ব্লকের যে মৌলগুলো আছে সেগুলো বেশিরভাগ ক্ষেত্রে প্রভাবক হিসেবে ব্যবহার হয়। ওই মৌলগুলোকে যখন এখানে লেখা হয়, চাপ দেওয়া হয়, তারপর চাপ প্রভাবক হচ্ছে চাপ বা অন্য কোনো পদার্থ, আলো অনেক সময় হতে পারে। ঠিক আছে, তো এই জিনিসগুলোকেও যখন বিক্রিয়ায় লেখা হয়, এখানে অনেক সময় যেমন চালক সংশ্লেষণ বিক্রিয়া, তোমরা দেখছো যে এখানে কি লেখা হয়? আলো লেখা হয়, আর উপরে তাপ লেখা হয়। এইভাবে তোমরা এটা দেখেছো যে সাধারণত চালক সংশ্লেষণের বিক্রিয়াটা এইভাবে লেখা হয়। তোমার কার্বন ডাই অক্সাইড প্লাস অক্সিজেন প্লাস পানি, এই তীর চিহ্ন দিয়ে এখানে লেখা হয় তাপ সূর্যালোক, এইভাবে। তারপর অনেক সময় ইউভি, সূর্যালোক না লিখে ইউভি রে লেখা হয়, এইভাবে লেখা হয়। তারপর এখানে কি হয়? গ্লুকোজ, মানে গ্লুকোজ উৎপন্ন হয়, কার্বন ডাই অক্সাইড, পানি, যাই হোক যে উৎপন্ন হোক না কেন, তো এটা হচ্ছে আলটিমেট। তারপর এখানে আবার তার সাথে কিছু তাপ শক্তি উৎপন্ন হয়। যাই হোক, আমার আলোচনা হচ্ছে এইটা, যে এইখানে তীর চিহ্ন দেওয়া হয় কখনো কখনো, যদিও উভয় পাশে সমতা অনেক সময় করা হয়, তারপরও এখানে তীর চিহ্ন দেওয়া হয়। তো কখন তীর চিহ্ন দেওয়া হয়? সমতা করা সত্ত্বেও যখন প্রভাবকগুলো লিখতে হয়, ঠিক আছে, তখন সমতা করি আর না করি তীর চিহ্ন দিতে হয়। এখন সমান চিহ্নের উপর এগুলো, এই এত বড় সমান চিহ্ন দিয়ে এর মধ্যে এগুলো লেখা কি একটু দৃষ্টিকটু লাগে, এই জন্য লম্বা তীর চিহ্ন দিয়ে ওগুলো লেখা হয়। এখন এই সমতা করা, একটা রাসায়নিক সমীকরণকে কিভাবে সমতা করা যায়? রাসায়নিক বিক্রিয়াকে সংক্ষিপ্ত রূপে রাসায়নিক সমীকরণের সাহায্যে প্রকাশ করা হয়। যেহেতু রাসায়নিক বিক্রিয়াতে বিক্রিয়ক এবং উৎপাদ ভরের সংরক্ষণ সূত্র মেনে চলে, তাই বিক্রিয়ার সমীকরণে রাসায়নিক পদার্থের বিভিন্ন মৌলের পরমাণুগুলোর সংখ্যা উৎপাদ পদার্থের বিভিন্ন মৌলের পরমাণুর সংখ্যা সমান থাকে। তাহলে বাস্তবে আমরা অনেক সময় উল্টাপাল্টা বিক্রিয়া লিখেই থাকি। যেমন বাস্তবে আমরা এইভাবে লিখতেই পারি যে আমরা সাধারণত অণুর, যারা বিক্রিয়া অংশগ্রহণ করে তাদের আণবিক সংকেত লিখি, তাদের কি আণবিক সংকেত লিখি। তাহলে হাইড্রোজেনের আণবিক সংকেত, অক্সিজেন হাইড্রোজেন আণবিক সংকেত, আর এটাকে H2O এর আণবিক সংকেত। কিন্তু বাস্তবে কখনোই কি হবে না, দুইটা হাইড্রোজেন আর দুইটা অক্সিজেন মিলে এটা হবে না। বাস্তবে একটা অক্সিজেন আর দুইটা হাইড্রোজেন বিক্রিয়া করে এটা হবে। তার মানে কি? এটা যে ভরের সংরক্ষণ, অর্থাৎ এইদিকে, তাহলে এখানে আমাদের কি হয়ে গেল? তাহলে ব্যতিক্রম হয়ে গেল। সেক্ষেত্রে আমাদের এখানে লেখা উচিত ছিল কি? শুধু ও লেখা উচিত ছিল, তাই না? শুধু ও লেখা, কিন্তু শুধু ও কই পাবো আমরা? শুধু অক্সিজেন তো থাকে না, অক্সিজেন তো সময় 2 আকারে থাকে, তাহলে এখানে ওইটাই দিতে হবে। তাহলে এই যে বিক্রিয়া, তাহলে এখানে, তাহলে আসলে এখানে দুইটা অক্সিজেনের সাথে তাহলে হাইড্রোজেন এরকম লাগবে 4টা, তাহলে এখানে যদি আমরা 2 দেই, তাহলে দুইটা অক্সিজেন, তাহলে কয়টা পানি উৎপন্ন হবে? এই যে 2টা পানি উৎপন্ন হবে। তাহলে এই যে তার মানে দুই দিকে কি হয়ে গেল? সমতা, সমান সমান হয়ে গেল। এইদিকে যে পরিমাণ অণু আছে
এদিকেও সেই পরিমাণ পরমাণু থাকবে, পরমাণু এদিকে যতটুকু এদিকে ততটুকু পরমাণু থাকবে। তো এই জিনিসটাকে এরকম ব্যালেন্স করাটাকেই বলা হয় রাসায়নিক বিক্রিয়ার সমতা, এবং সমান থাকবে অবশ্যই, বাস্তবে কি হবে, সমান হবে, নইলে তো নতুন পদার্থ, আমরা জানি যে এখানে পদার্থের বা শক্তির সংরক্ষণশীলতা নীতি আছে, যেগুলো কখনো কি হয় না, সৃষ্টি বা ধ্বংস হয় না। তো এই জন্য উভয় পক্ষে এটা বোঝানোর জন্য সমান করতে হবে। রাসায়নিক সমীকরণের তীর চিহ্ন বা সমান চিহ্নের বাম পাশে কোনো মৌলের যে কয়টি পরমাণু থাকে, তীর চিহ্ন বা সমান চিহ্নের ডান পাশে মৌলের সেই কয়টি পরমাণু থাকলে আমরা ওই রাসায়নিক সমীকরণ সমতাকরণ হয়েছে বলে বুঝে থাকি। নিচের উদাহরণটা দেখো, এখানে ম্যাগনেসিয়াম প্লাস হাইড্রোজেন ক্লোরাইড, এখানে হয়েছে ম্যাগনেসিয়াম ক্লোরাইড প্লাস হাইড্রোজেন গ্যাস। ঠিক আছে, এগুলো গ্যাস এখানে অবস্থা উল্লেখ করে নাই। তো এখন দেখো, এইখানে ম্যাগনেসিয়াম একটি, এখানেও ম্যাগনেসিয়াম একটি আছে, হাইড্রোজেন এইখানে একটি আছে, কিন্তু এইখানে হাইড্রোজেন কয়টা, দুটি, আর ক্লোরিন এখানে কয়টি আছে, একটি আছে, তাহলে এখানে আছে দুইটি। তাহলে উপায় কি, তাহলে এখন তো সমান করতে হবে। তা আমরা এখানে দেখতে পাচ্ছি, এইখানে যদি আমরা 2 দিয়ে দেই তাহলে ক্লোরিনও দুইটা হবে, হাইড্রোজেনও দুইটা হবে, এখানে হাইড্রোজেন ক্লোরাইড দুইটা হবে, এটা ইজিলি বোঝা যাচ্ছে। কিন্তু সব পদার্থের ক্ষেত্রে, সব বিক্রিয়ার ক্ষেত্রে এরকম এতটাই ইজি হবে না। কিছু এখানে তোমাদের চিন্তা ভাবনা করতেই হবে, বাট কিছু বেশ প্রসেস আছেও। ঠিক আছে, তো আমরা দেখি যে এটা কি পরবর্তীতে আছে। হ্যাঁ আছে, যেহেতু আছে আমি ওখানে আলোচনা করব। তো এখানে কি বলছে যে ম্যাগনেসিয়াম এবং হাইড্রোক্লোরিক অ্যাসিডকে বিক্রিয়ক হিসেবে ব্যবহার করলে আমরা ম্যাগনেসিয়াম ক্লোরাইড এবং হাইড্রোজেন পাই। এটি সত্যি, তাদের বিক্রিয়াটি সঠিক, কিন্তু দুই পাশে হাইড্রোজেন এবং ক্লোরিন পরমাণু সংখ্যা সমান নয়, তাই এই সমীকরণটি সমতাকৃত হয়নি। এটা সমতাকৃত হবে তখনই যখন এখানে 2 দেওয়া হবে। ঠিক আছে, তো সমতাকরণের নিয়ম, বিক্রিয়া সমতাকরণের পদ্ধতি, বিভিন্ন মৌলের পরমাণুর সংখ্যা সমান করার জন্য বিক্রিয়ক এবং উৎপাদের সংকেতের সামনে প্রয়োজনীয় সংখ্যা এটা সামনে দিতে হবে, 1 2 3 4 এগুলো দিয়ে গুণ করতে হবে, এবং পরমাণুর সংখ্যা সমান করার জন্য চেষ্টা করে যেতে হবে। তাহলে এখানে এটা একটা ট্রায়াল অ্যান্ড ইরর মেথড, ট্রায়াল অ্যান্ড ইরর মেথড, যে একটা দুইটা তিনটে এরকম বসিয়ে বসিয়ে চেক করে দেখতে হবে। তারপরও কিছু বেসিক নিয়ম আছে যেগুলো ফলো করলে এই ট্রায়াল অ্যান্ড ইরর পদ্ধতিটা তাড়াতাড়ি মিলে যায়। সমীকরণের সমতা করার জন্য কোনো সুনির্দিষ্ট নিয়ম নেই, কিন্তু কিছু কৌশল অবলম্বন করা হয়। সেগুলো এরকম, প্রথমে বিক্রিয়ক এবং উৎপাদের সঠিক সংকেত লিখে বিক্রিয়ার সমীকরণ লেখা হয়। তাহলে প্রথমে কি করতে হবে, বিক্রিয়ক এবং উৎপাদের কি লিখতে হয়, সঠিক সংকেত, মানে হচ্ছে সঠিক আণবিক সংকেত। তাহলে প্রথমে লিখতে হবে তাদের আণবিক সংকেতগুলো অ্যাজ ইট ইজ লিখতে হবে। তাহলে প্রথমে তাদের কি লিখতে হয়, পারমাণবিক সংকেত না, আণবিক সংকেতগুলো লিখতে হয়। সেটা মৌলিক পদার্থ বিক্রিয়া অংশগ্রহণ করুক বা যৌগিক পদার্থ বিক্রিয়া অংশগ্রহণ করুক, তাদের আণবিক সংকেতটা কি করতে হবে, ঠিকঠাক লিখতে হবে উৎপাদ এবং বিক্রিয়কে। ঠিক আছে, এরপর সমীকরণের সমতা আসলো কিনা সে অনেক সময় অটোমেটিক্যালি সমতা আসতে পারে। যদি সমতা না আসে তাহলে বিভিন্ন বিক্রিয়ক এবং উৎপাদে বিভিন্ন সংখ্যা দিয়ে গুণ করে বা ঠিক আছে, গুণ করতে হবে, দুই পাশেই গুণ করতে হবে, বা এখানে কিন্তু দুই পাশে গুণ করা বাধ্যতামূলক না। তার কারণ ম্যাথমেটিক্সে দুই দিকে সমান থাকে, এই জন্য আমরা একদিকে গুণ করে আর একদিকেও গুণ করি, না হলে শুধু একদিকে গুণ করলে অসমতা হয়ে যাবে। কিন্তু এইখানে অসমতা আছে, আমরা সমতা করব। এইখানে দুই দিকে গুণ করা বাধ্যতামূলক না, যে কোনো একদিকেই গুণ করতে পারি, প্রয়োজনে দুই দিকে অথবা একদিকে। ঠিক আছে, প্রথমে যৌগিক অণুতে বিদ্যমান মৌলের পরমাণুর সংখ্যা সমান করা হয়, পরে মৌলিক অণুতে বিদ্যমান মৌলের পরমাণুর সংখ্যা সমান করা হয়। এখন যখন তোমার মৌলিক পদার্থ এবং যৌগিক পদার্থ একসাথে থাকবে, সেগুলোর ক্ষেত্রে যেহেতু ঝামেলাটা করবে কি যৌগিক পদার্থ, তাহলে আগে যদি আমরা যৌগের ক্ষেত্রে সমান করে ফেলি, তাহলে মৌলের ক্ষেত্রে এটা সমান করা ইজি। তখন মৌলের যত সংখ্যা দরকার তার সামনে তত বসিয়ে দিলেই হয়ে যায়। তো এই জন্য আগে যৌগের ক্ষেত্রে উৎপাদ এবং বিক্রিয়ক হলে, উৎপাদ হোক বা বিক্রিয়ক হোক, ওদের মধ্যে যে যৌগের অণুগুলো আছে তাদের মধ্যে আগে সমতা করার চেষ্টা করব। সমীকরণের উভয় পাশের প্রত্যেকটি মৌলের পরমাণু সংখ্যা সমান বা সমতা হলেই ওই সমীকরণে সমতা হয়েছে বলে বিবেচিত হবে। যেমন এখানে বোঝাই যাচ্ছে, আগে আমরা কি করব, যৌগগুলো, যেমন এখানে দেখো ম্যাগনেসিয়াম ক্লোরাইড আছে,
আর এইখানে আছে H2। তাহলে আগে আমরা কাকে সমতা করার চেষ্টা করি? ম্যাগনেসিয়াম মিল আছে। তাহলে এইখানে ক্লোরিন বাইরে, তাহলে আগে আমরা ক্লোরিনকে সমতা করার চেষ্টা করি। তাহলে ক্লোরিন আছে এখানে 2টি, তাহলে এখানে আমরা কি দিলাম? 2টি দিলাম। এখন হাইড্রোজেন এখানে অটোমেটিক্যালি 2টা মিলে গেছে, কিন্তু কথার কথা যদি এখানে 2 না থাকতো, মনে করো হাইড্রোজেন এখানে কি আছে? অন্য সংখ্যা আছে, তখন আমরা কি করতাম? হাইড্রোজেন একটাই থাকতো, তখন এখানে 2টা হয়েছে, তাহলে এখানে আমরা কি করতাম? 2 দিয়ে দিতাম। তাহলে এইভাবে করা যায়। তাহলে আগে যৌগগুলোর সমতা করব, তখন মৌলগুলো এমনিতেই হয়ে যাবে, অথবা তখন ওদেরকে সংখ্যা বসানো সহজ হবে ইজিলি। তবে এটা আমি পড়তেছি না, তবে কিছু কিছু জটিল বিক্রিয়া আছে, সেগুলোর ক্ষেত্রে তোমরা কি করবা? তাহলে আমি তোমাদেরকে একটা শর্টকাট শেখাচ্ছি। বেশিরভাগ ক্ষেত্রে এগুলো মেলে। তোমরা যেটা করবা, অক্সিজেন আর হাইড্রোজেন মৌলের মধ্যে বেশিরভাগ ক্ষেত্রে ঝামেলা লাগাবে এরা। তোমরা সবার প্রথম কোনো মৌল যদি থাকে, কোনো যৌগে যদি অক্সিজেন দেখো, তাহলে সবার আগে তোমরা অক্সিজেনের সমতা করবা। সবার আগে কার সমতা করবা? অক্সিজেনের। তারপর হাইড্রোজেনের সমতা করার চেষ্টা করবা। এরকম করলে দেখবা যে ইজিলি মিলবে। এই যেগুলো করলে কি হবে? ইজিলি মিলবে। যেমন এই যে যৌগ আছে, এই যৌগে দেখো এখানে কিন্তু অনেক ঝামেলা, তিনটা করে আছে। তাহলে তোমরা আগে কার সমতা করবা? ঠিক আছে, তাহলে তোমরা এখন চেষ্টা করো। দেখো অক্সিজেন আছে কয়টা এখানে? 1, 2টা আর 3টে অক্সিজেন। এখানে অক্সিজেন অলরেডি কি আছে? সমতা আছে। সো অক্সিজেন নিয়ে এখানে ঝামেলা নেই। ঠিক আছে, আবার দেখো সোডিয়াম এখানে কত আছে? তারপর সোডিয়াম আছে, সোডিয়াম এখানে 2টা আর এখানে 1টা। তাহলে সোডিয়ামকে আগে সমতা করে নেই, ধাতুগুলোকে আগে। মানে অধাতুর ক্ষেত্রে অক্সিজেন, আর ধাতুগুলো যদি থাকে তো সবার আগে ধাতুগুলোকে, বেশিরভাগ সময় এগুলো সমতা হিসেবে থাকে, কিন্তু না থাকলে ধাতুগুলোকে সমতা করে নিতে হবে। তাহলে ধাতুগুলোকে আগে সমতা করে, তাহলে এখানে সোডিয়াম কি আছে? 2টা, আর এখানে তাহলে 2 দিলাম, তাহলে সোডিয়াম 2টা হয়ে গেল। তাহলে দেওয়ার ফলে এখানে কত হইলো? ক্লোরিন আবার হয়ে গেল কত? 2টা হয়ে গেল। ক্লোরিন কয়টা হয়ে গেল? 2টা। এই ক্লোরিনকে সমতা, মানে যৌগগুলো আগে কি, এটা একটা যৌগ, এটা একটা যৌগ, আগে যৌগগুলোকে আমরা করার চেষ্টা করছি। এটাও যদিও যৌগ, তার মধ্যে মেইন যৌগ মোটামুটি এগুলো ধরে নিতে পারি আমরা, ধাতু যেটাতে আছে। ধাতুওয়ালা যৌগটাকে আগে সমতা করলাম আমরা এখানে। তাহলে সোডিয়ামকে আগে করলাম। সোডিয়ামকে সমতা করতে গিয়ে ক্লোরিন হয়ে গেল আবার কয়টা? 2টা। তাহলে ক্লোরিনকে এখানে আমরা কি করি? 2টা করলাম। তাহলে দেখো ক্লোরিন এবং কার? সোডিয়ামের সমতা হয়ে গেল। তাহলে এটা ঝামেলা মুক্ত হয়ে গেল। এখন আমাদের থাকলো কি? এখন থাকলো কার্বন এবং হাইড্রোজেন। কার্বন অলরেডি সমতা আছেই, এখানে একটা, এখানে একটা। এখন বাকি থাকলো শুধু তোমার কি? হাইড্রোজেনের সমতা। দেখো হাইড্রোজেনের কিন্তু এই যে অটোমেটিক্যালি কি হলো? হাইড্রোজেনের সমতা হয়ে গেল, আর অক্সিজেন সমতা হিসেবে আগে থেকেই ছিল। তাহলে এখানে আমরা সবার আগে কাকে সমতা করব? ধাতু যদি বিক্রিয়া অবস্থিত থাকে, তাহলে আমরা ধাতুকে কি করব? সমতা করব। ঠিক আছে, তো এখানে আরেকটা উদাহরণ দিয়েছে, এখানে Al2HCl। তাহলে এখানেও আমরা কি করব? আগে ধাতুটাকে সমতা করব। তাহলে এখানে অ্যালুমিনিয়াম আছে 2টি, আর এখানে অ্যালুমিনিয়াম 1টি। তাহলে এখানে আগে কি করলাম? আমরা 2 দিলাম। 2 দিয়ে সবার আগে কি করলাম? ধাতুটাকে সমতা করলাম। তাহলে সবার আগে আমরা কাকে সমতা করব? ধাতুকে সমতা করব। ধাতুকে সমতা করতে গিয়ে কি ঘটলো দেখো, অ্যালুমিনিয়াম মিললো, কিন্তু ক্লোরিন হয়ে গেল কয়টা? 3 2 6টা। কিন্তু ক্লোরিন তো আছে এখানে কয়টি? 1টি। তাহলে এখানে আমরা 6 দিই। এই 6 দিতে গিয়ে দেখো হাইড্রোজেন এবং অক্সিজেনের, মানে আমি আসলে ভুল বলছি, যে অক্সিজেন এবং হাইড্রোজেনের সমতা সবার আগে না, বরং এদের সমতা সবার শেষে। অক্সিজেন এবং অন্যগুলো সমতা করলে অক্সিজেন এবং হাইড্রোজেন অটোমেটিক্যালি কি সমতা হয়ে যায়। অক্সিজেন এবং হাইড্রোজেনের সমতা সবার শেষে। ঠিক আছে, এখন দেখো, এখন এখানে দেখো হাইড্রোজেন দেখো 6টা হয়ে গেছে, আর অক্সিজেন 3টে আছে। কারণ আমরা জানি যে অক্সিজেন যা থাকে হাইড্রোজেন তার দ্বিগুণ লাগে। তাই 3টার জন্য 6টা, তার মানে মিলেই গেছে। তাহলে এখানে আমাদের 3 দিলেই হয়ে যাবে। কেন? অক্সিজেন 3টে আছে, এখানে অক্সিজেন 1টা, তাহলে 3 দিলাম। দেখো হাইড্রোজেন 3 2 6 অটোমেটিক্যালি মিলে গেছে। তো সবার আগে আমরা ধাতুকে
সমতা করব, ধাতুকে সমতা করার পর তারপর ধাতুকে সমতা করতে গিয়ে যার অসমতা তৈরি হবে, অর্থাৎ ধাতুর সাথে যে জিনিসটা থাকবে তার সমতা করব। ঠিক আছে, তার সমতা করবো, এরপর সামনে আস্তে আস্তে আগাবো। হাইড্রোজেন এবং অক্সিজেনটা বেশিরভাগ সময় অটোমেটিক্যালি মিলে যাবে। ঠিক আছে, তো এইভাবে আমি সমতাগুলো আমরা কি করে ফেললাম। এরপর দেখো বলছে যে 6.3.2 মোল এবং রাসায়নিক সমীকরণ। নির্দিষ্ট পরিমাণ একটি বিক্রিয়ক অপর একটি বিক্রিয়কের নির্দিষ্ট পরিমাণের সাথে বিক্রিয়া করে নির্দিষ্ট পরিমাণ উৎপাদ উৎপন্ন করে, যেটা আমরা সমতাকৃত সমীকরণে দেখলাম। রসায়নের যে শাখায় বিক্রিয়কের পরিমাণ থেকে উৎপাদের পরিমাণ এবং উৎপাদের পরিমাণ থেকে বিক্রিয়কের পরিমাণ হিসাব করা হয় তাকে স্টয়কিওমেট্রি বলে। তাহলে এটা মাথায় রাখবা, স্টয়কিওমেট্রি, স্টয়কিওমেট্রি, ইংরেজিতে স্টয়কিওমেট্রি। এটা হচ্ছে কি, যেখানে উৎপাদ থেকে বিক্রিয়কের পরিমাণ হিসাব করা হয় আবার বিক্রিয়ক থেকে উৎপাদের পরিমাণ হিসাব করা হয়, তাকে বলা হয় স্টয়কিওমেট্রি বা স্টয়কিওমেট্রি। রাসায়নিক সমীকরণ থেকে মোলের হিসাব সংক্রান্ত যে তথ্যসমূহ লেখা যায় তা ওই বিক্রিয়ার স্টয়কিওমেট্রি। তাহলে মোলের হিসাব সংক্রান্ত যে তথ্যগুলো লেখা হয় তার নাম হচ্ছে স্টয়কিওমেট্রি। ওকে, এটা একটা গুড এমসিকিউ অথবা ক নম্বরের প্রশ্ন। তো বিক্রিয়ার স্টয়কিওমেট্রি অনুযায়ী আমরা হিসাব করে বলতে পারি কতটি বিক্রিয়ক বিক্রিয়া করে কতটি উৎপাদ উৎপন্ন করেছে, কত মোল বিক্রিয়ক বিক্রিয়া করে কত মোল উৎপাদ উৎপন্ন করেছে, কত গ্রাম বিক্রিয়া করে কত গ্রাম উৎপাদ হয়েছে। এগুলো আমরা বলতে পারবো। যেমন সমতাকৃত সমীকরণ, এটার জন্য অবশ্যই কি লাগবে আমাদের, সমতাকৃত সমীকরণ বাধ্যতামূলক। তাহলে এই যে একটা সমীকরণ, এই সমীকরণটাকে যখন আমরা সমতাকৃত করব, প্রথমত এটা কি ছিল, আমরা তো এইভাবে লিখি ম্যাগনেসিয়াম প্লাস অক্সিজেন সমান কি ম্যাগনেসিয়াম অক্সাইড। তাহলে এখানে অক্সিজেন দুইটি, এখানে আছে একটি, ধাতু এখানে সমতা আছে। তাহলে ধাতু যেহেতু সমতা আছে, সাধারণত আমরা ধাতুকে সবার আগে সমতা করি, কিন্তু এখানে তো ধাতু সমতা আছেই। অসমতা আছে কি অক্সিজেন। মানে এগুলো কখনোই হার্ড অ্যান্ড ফাস্ট কোনো রুল নেই, এগুলো হচ্ছে কৌশল জাস্ট। অক্সিজেন দুইটা, তাহলে এখানে আমরা কি দিলাম, দুই দিলাম। আগে অনুকে সমতা করলাম, তাহলে দুই দুই হইলো, আর তাহলে ম্যাগনেসিয়াম দুইটা হইলেই হয়ে যাবে। ঠিক আছে, তাহলে সমতা করলাম। তো সমতা করে এখান থেকে আমরা কি করতে পারি, কিছু ডিসিশনে যেতে পারি। সেটা হচ্ছে আমরা জানি এখানে এটা হচ্ছে এক মল, যে কোনো একটা মৌলের আণবিক বা পারমাণবিক সংকেত নির্দেশ করে তার এক মল, তার কয় মল নির্দেশ করে, এক মল। তাহলে এখানে ম্যাগনেসিয়াম আছে কত, 2 মল, তাহলে 2 মল ম্যাগনেসিয়াম। তাহলে কয় মল ম্যাগনেসিয়াম, 2 মল ম্যাগনেসিয়াম। অক্সিজেন কয় মল, 1 মল, 1 মল অক্সিজেন অণু, 1 মল অক্সিজেন কি অণু। আর এখানে 2 মল ম্যাগনেসিয়াম পরমাণু, কিন্তু এরা কিন্তু পরমাণু। 2 মোল ম্যাগনেসিয়াম পরমাণু, 1 মোল অক্সিজেন অণু। বিক্রিয়া করে ম্যাগনেসিয়াম অক্সাইড, এটা হচ্ছে 1 মোল, আর সামনে আছে 2, তাহলে 2 মোল ম্যাগনেসিয়াম অক্সাইড অণু তৈরি করে। তাহলে এখান থেকে আমরা যে কোনো সমতাকৃত বিক্রিয়া থেকে এইটা বলতে পারি। তাহলে সামনের সংখ্যাগুলো তাদের কি নির্দেশ করে, মোল সংখ্যা নির্দেশ করে। তাহলে 2 মোল ম্যাগনেসিয়াম এবং 2 মোল ম্যাগনেসিয়াম পরমাণু, 1 মোল অক্সিজেন অণু বিক্রিয়া করে 2 মোল ম্যাগনেসিয়াম অক্সাইডের অণু তৈরি হয়। এটা হচ্ছে স্টয়কিওর মিতি অনুযায়ী, স্টয়কিওর মিতি অনুযায়ী। তাহলে দুইটা আবার অন্যভাবে বলতে পারি, ওইটাই বললাম যে 2 মোল ম্যাগনেসিয়াম পরমাণু 1 মোল অক্সিজেন অণু মিলে 2 মোল ম্যাগনেসিয়াম অক্সাইডের অণু তৈরি হয়। অথবা এটাকে আমরা কি করতে পারি, অ্যাভোগাড্রোর সংখ্যা অনুযায়ী বলতে পারি। তাহলে 1 মোলে থাকে 6.03 গুণন 023 গুণন 10^23টি। তাহলে 2 মোল আছে, তাহলে 2 গুণন এতটি পরমাণু, এতটি কি পরমাণু। আর 1 মোল অক্সিজেন মানে কি, কতটি অক্সিজেন অণু, 6.023 গুণন 10^23টি অক্সিজেন অণু। এই যে অণু কিন্তু এটা, আর পরমাণু হইলে এখানেও 2 দ্বারা গুণ হইতো। আর ম্যাগনেসিয়াম অক্সাইডের কতটি অণু তৈরি হয়, তাহলে 1 মোলে থাকে এতটি, তাহলে 2 মোল আছে 2 গুণন এতটি। তাহলে এখান থেকে আমরা সংখ্যা বের করতে পেলাম। আবার ওয়েটও হিসাব করতে পারবো। ম্যাগনেসিয়ামের আণবিক ভর 24,
তাহলে 24 গুণন 2 সমান 48 গ্রাম। তাহলে 48 গ্রাম ম্যাগনেসিয়াম কত গ্রাম অক্সিজেনের সাথে বিক্রিয়া করে? তাহলে অক্সিজেনের আণবিক ভর আমরা জানি 32, তাহলে 32 গুণন 1 তাহলে 32 গ্রাম। তাহলে 48 গ্রাম, অথবা এভাবে বলতে পারি ম্যাগনেসিয়ামের 1 মোল মানে তো 24, তাহলে 2 মোল মানে 48। এখানে পারমাণবিক ধাতুগুলোর ক্ষেত্রে পারমাণবিক সংখ্যাকে পারমাণবিক ভর নেওয়া হয়। আর 1 মোল অক্সিজেন মানে 16 গ্রাম, তাহলে 16 16 32 গ্রাম। আর ম্যাগনেসিয়াম অক্সাইডের 1 মোল সমান কত হবে? 40 হবে। তাহলে ম্যাগনেসিয়াম হচ্ছে কত? 24 আর অক্সিজেন 16, মোট 40। তাহলে 40 গ্রাম হয়েছে 2 মোল, তাহলে 2 গুণন 40 সমান 80 গ্রাম। তাহলে এখান থেকে আমরা কি করতে পারবো? মোল, উভয় পক্ষে মোলের সাথে মোল তুলনা করতে পারবো, কত মোল থেকে কত মোল হইলো। আবার অণুর সংখ্যা থেকেও তুলনা করতে পারবো, কতটি অণুর সাথে বিক্রিয়া করে, কতটি অণু উৎপন্ন হয়েছে বা পরমাণু। আবার ওয়েটেও এটা আমরা হিসাব করতে পারবো যে কত গ্রাম বিক্রিয়া করে কত গ্রাম উৎপন্ন হয়েছে। তাহলে একটা সমতাকৃত সমীকরণের গুরুত্বটা এটা। তাহলে স্টয়কিওমিতিতে সমতাকৃত সমীকরণ ছাড়া কিচ্ছু করা যাবে না, ঠিক আছে। তো রাসায়নিক বিক্রিয়ার সমতাযুক্ত সমীকরণ এর নিচে প্রদত্ত এইসব হিসাব নিকাশেই বিক্রিয়ার স্টয়কিওমিতি বলা হয়। তাহলে ওই যে স্টয়কিওমিতি কোনটাকে বলা হয়? এই যে রাসায়নিক বিক্রিয়া লিখলাম, লেখার পর এই যে হিসাবগুলো লিখলাম আমরা, এই যে এই 4টা হিসাব, এইটাকেই বলা হচ্ছে স্টয়কিওমিতি। এই হিসাবটাকেই বলা হচ্ছে স্টয়কিওমিতি। যদি বিক্রিয়ক এবং উৎপাদ উভয়ই গ্যাসীয় হয় তবে স্টয়কিওমিতিতে প্রমাণ অবস্থায় 1 মোল গ্যাসীয় পদার্থের আয়তন হয় 22.4 লিটার। আমরা জানি। তখন এখানে আয়তনেরও কি করতে পারবো? হিসাব করতে পারবো। তাহলে আমরা বলতে পারবো যে এত লিটার থেকে, যদি এগুলো উদাহরণ হিসেবে এগুলো গ্যাসীয় হিসাবে আছে, প্রমাণ চাপে প্রমাণ তাপমাত্রা এগুলো কি গ্যাসীয় হিসাবে আছে, তখন আমরা কি লিখতে পারবো? 2.22.4 লিটার ম্যাগনেসিয়াম, তখন আমরা জানি 1 মোল সমান 22.4 লিটার। আবার 1 মোল অক্সিজেন মানে কি? 22.4 লিটার অক্সিজেন অণু। আর এখানে হবে কত? 2 গুণন 22.4 লিটার ম্যাগনেসিয়াম অক্সাইড। যদি এটা পসিবল না, ম্যাগনেসিয়ামকে গ্যাসে পরিণত করা অতটাও সহজ না, এটা সলিডে হয়, কিন্তু আমি জাস্ট বোঝানোর জন্য বললাম। এগুলো যদি গ্যাসীয় অবস্থায় হইতো তখনও আমরা তুলনা করতে পারতাম আয়তনের সাপেক্ষে। তাহলে 2 মোল মানে 1 মোল মানে আমরা 22.4 জানি, তো 2 মোল হলে এটা হবে। অক্সিজেন তো 1 মোলই ছিল, 2 মোল মানে 22.4 লিটার। আর ম্যাগনেসিয়াম অক্সাইডের আণবিক ভর তাহলে তাহলে এখানে 2 মোল ছিল ম্যাগনেসিয়াম অক্সাইড, তাহলে হবে 22.4 লিটার গুণন 2। তাহলে এখানে আমরা আয়তনেরও কি পাবো? একটা সম্পর্ক পাবো, বাট এটা গ্যাসীয় ক্ষেত্রে পাবো। এবং অবশ্যই পুরো যে গ্যাস যেখানে যে বিক্রিয়া হচ্ছে এটা তাপমাত্রা এবং চাপ মেনটেন রাখতে হবে, 1 অ্যাটমসফিয়ার এবং চাপ এবং 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা এরকম করতে হবে, অর্থাৎ প্রমাণ চাপ যেটাকে বলা হয় আদর্শ অবস্থা। সমস্যা যেমন 5 গ্রাম ম্যাগনেসিয়াম ধাতু, এখান থেকে অঙ্ক আসে, খুবই ইম্পর্টেন্ট এটা। 5 গ্রাম ম্যাগনেসিয়াম ধাতু কত গ্রাম অক্সিজেনের সাথে বিক্রিয়া করে সম্পূর্ণরূপে ম্যাগনেসিয়াম অক্সাইড তৈরি করে? তাহলে 5 গ্রাম। তাহলে এটা করার জন্য অবশ্যই আমাদের ম্যাগনেসিয়ামের একটা সমতাকৃত সমীকরণ লাগবে। ম্যাগনেসিয়ামের একটা কি লাগবে? সমতাকৃত সমীকরণ লাগবে। তাহলে ম্যাগনেসিয়ামের সমতাকৃত সমীকরণ আমরা দেখেছি, ম্যাগনেসিয়াম প্লাস অক্সিজেন। তাহলে প্রথমে আমাদের সংকেতগুলো লিখতে হবে, ম্যাগনেসিয়াম অক্সাইড। এরপর আমরা সমতা করবো, এখানে 2 আছে, অক্সিজেনকে 2 করার জন্য, তাহলে এটা। তাহলে এখানে থেকে আমরা কি পেলাম? এইখান থেকে আমাদের সিদ্ধান্ত নিতে হবে কত গ্রাম ম্যাগনেসিয়াম ধাতু, 5 গ্রাম ম্যাগনেসিয়াম ধাতু কত গ্রাম অক্সিজেনের সাথে বিক্রিয়া করে। তাহলে আমরা এইখানে দেখতেছি কত গ্রাম ম্যাগনেসিয়াম ধাতু কত গ্রাম অক্সিজেনের সাথে বিক্রিয়া করে। তাহলে এখান থেকে আমরা পাইতেছি 2 গুণন 24, আর এখান থেকে পাইতেছি 32 গ্রাম। তাহলে আমরা বলতে পারি 48 গ্রাম ম্যাগনেসিয়াম বিক্রিয়া করে 24 গ্রাম অক্সিজেনের সাথে। এই যে দেখো, 48 গ্রাম ম্যাগনেসিয়াম ধাতু বিক্রিয়া করে 32 গ্রাম অক্সিজেনের সাথে। অতএব 1 গ্রাম বিক্রিয়া করবে কতর সাথে? অতএব 5 গ্রাম বিক্রিয়া করবে কতর সাথে? ঠিক আছে, তাহলে এইভাবে কি অঙ্কটা হবে ঐকিক নিয়মে। এরপর দেখো, 2 গ্রাম ম্যাগনেসিয়াম ধাতুর সাথে প্রয়োজনীয় পরিমাণ অক্সিজেন সরবরাহ করলে কত গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন হয়? তাহলে এখান থেকেও আমরা একইভাবে সমতাকৃত সমীকরণ থেকে, মানে এখানে অক্সিজেনের লিমিট নাই, অক্সিজেন অনেক লিমিট আছে, অক্সিজেনের কোনো শেষ নাই। বলছে যে 2 গ্রাম ম্যাগনেসিয়াম থেকে কত হয়? তাহলে আমরা এখান থেকে লিখব যে 48 গ্রাম ম্যাগনেসিয়াম থেকে
ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন হয় কত? 80 গ্রাম। এখানে মূলত 80 গ্রাম। কয় গ্রাম? 80 গ্রাম। অক্সিজেন যেহেতু এখানে লিমিট নাই, তাহলে আমরা বলতে পারি 48 গ্রাম থেকে উৎপন্ন হয়। 48 গ্রাম ম্যাগনেসিয়াম থেকে উৎপন্ন হয় 80 গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড। অতএব 1 গ্রাম থেকে উৎপন্ন হয় 80/48, অতএব 2 গ্রাম থেকে উৎপন্ন হয় 2 × 80/48, অর্থাৎ 3.33 গ্রাম। আর প্রয়োজনীয় অক্সিজেন যা প্রয়োজন তাই হবে, ঠিক আছে? এরপর বলছে প্রয়োজনীয় পরিমাণ ম্যাগনেসিয়াম সরবরাহ করলে 10 গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন করতে কত গ্রাম অক্সিজেন প্রয়োজন? এখানে ম্যাগনেসিয়ামটা আনলিমিটেড, ম্যাগনেসিয়াম যা লাগবে তাই দেওয়া হবে। অক্সিজেন কতটুকু লাগবে? তাহলে ওই একই ইকুয়েশন থেকে আমরা দেখতেছি যে 80 গ্রাম 80 গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড, তাহলে 80 গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন হওয়ার জন্য অক্সিজেন লাগছে কয় গ্রাম? 32 গ্রাম। এই যে দেখো এখানে, এখানে 80 গ্রামের লাগছে 32 গ্রাম আর 48 গ্রাম। তাহলে এখানে অক্সিজেন হিসাব করব আমরা, ম্যাগনেসিয়াম আনলিমিটেড। তাহলে 80 গ্রামের জন্য অক্সিজেন লাগে 32 গ্রাম, তাহলে 10 গ্রামের জন্য কতটুকু লাগবে? 10 গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইডের জন্য। তাহলে এখানে বিক্রিয়াটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা বিক্রিয়া থেকেই মূলত এই মানে ঐকিক নিয়মের যে লাইনটা, প্রথম লাইনটা এটা লিখতে পারবো। ওকে, এরপর বলছে যে 5টি নাইট্রোজেন অণু থেকে কতটি অ্যামোনিয়া অণু উৎপন্ন হবে? তাহলে এখানেও অ্যামোনিয়া এবং নাইট্রোজেনের সমতাকৃত সমীকরণ লাগবে। তাহলে আমরা নাইট্রোজেন এবং হাইড্রোজেন বিক্রিয়া করে উৎপন্ন হয় NH3। এখানে অবস্থাটা গুরুত্বপূর্ণ না উল্লেখ করা। তাহলে এখন দেখো এখানে কি হয়েছে, নাইট্রোজেন 2টা আর এখানে নাইট্রোজেন 1টা। তাহলে এখানে সমতা করতে গেলে আমরা 2 দিই। নাইট্রোজেন 2 হলো, নাইট্রোজেন 2 হলো, কিন্তু হাইড্রোজেন তাতে হয়ে গেল কত? 6টা। তাহলে এখানে 3 দিলেই কি হবে? 6 হবে। তো অক্সিজেন এবং হাইড্রোজেন সবার শেষেই সমতা করলে এমনি মিলে যায়, ঠিক আছে? আচ্ছা, এই সমতাকৃত সমীকরণ হলো। তাহলে এখান থেকে আমরা দেখলাম কি নাইট্রোজেনের কয়টা অণু লাগবে? নাইট্রোজেনের কয়টা অণু? এখানে 1 মোল আছে, তাহলে 1 মোল মানে 6.023 × 10⁻23, এতটি অণু। আর হাইড্রোজেন কয় মোল এখানে? হাইড্রোজেন অণু 3 মোল, তাহলে 3 × এতটি হাইড্রোজেন অণু লাগবে। আর অ্যামোনিয়া অণু এটা 1 মোল মানে আছে 2 আছে, তাহলে 2 মোল। তাহলে 1 মোল আর 2 মোল, 2 মোল। তো তাহলে 1 মোল সমান আছে 6.023 × 10⁻23, তাহলে 2 মোল মানে এত। তাহলে এখান থেকে আমরা সিদ্ধান্তে পৌঁছে এলাম যে এতটি নাইট্রোজেন পরমাণু থেকে এতটি নাইট্রোজেন পরমাণু, এতটি হাইড্রোজেন পরমাণু মিলে এতটি অ্যামোনিয়া অণু তৈরি হয়, ঠিক আছে? তাহলে এখানে বলছে 5টি অ্যামোনিয়া থেকে কতটি অ্যামোনিয়া হবে? তাহলে ওই কি নিয়ম, তাহলে এতটি নাইট্রোজেন থেকে নাইট্রোজেন উৎপন্ন হয় কতটি? এতটি। অতএব 5টি থেকে কত হবে? 5টি থেকে 10টি হবে। এখানে দ্বিগুণ বোঝাই যাচ্ছে, এখানে দ্বিগুণ পরিমাণ হয়েছে। এখানে যা আছে এখানে তার কয় গুণ? 2 গুণ। তাহলে এতটা থেকে যদি 2 গুণ হয় তাহলে 5টা থেকে কয়টা হবে? 10টা হবে। এটা মুখোমুখিও করা যাচ্ছে, ঠিক আছে? ওকে, এখন দেখো আমরা এই কাজগুলো করি। 1 মোল পানি উৎপন্ন হতে কত মোল অক্সিজেন প্রয়োজন? তাহলে আমরা এখানে বিক্রিয়া লিখি পানি এবং অক্সিজেনের। তাহলে H2 প্লাস O2 সমান H2O। তাহলে এটাকে সমতা করার জন্য আমাদের কি দিতে হবে? এখানে 2 দিতে হবে আর এখানে 2 দিতে হবে। তাহলে আমরা দেখতেছি 6 মোল পানি উৎপন্ন হবে। আমরা এখান থেকে পাইতেছি কি 2 মোল পানির জন্য অক্সিজেন কত? 1 মোল দরকার। তাহলে এখানে 2 মোল, এখানে কয় মোল? 1 মোল, এখানে কয় মোল? 2 মোল। তাহলে আমরা এখানে লিখব, তাহলে 2 মোল পানির জন্য, তাহলে 2 মোল পানির জন্য অক্সিজেন প্রয়োজন কত? 1 মোল। 2 মোল পানির জন্য অক্সিজেন প্রয়োজন 1 মোল। অতএব 6 মোলের জন্য কত লাগবে? তাহলে 6 মোলের জন্য লাগবে কত? এটা আমরা হিসাব করতে পারবো। অর্ধেক লাগে, তাহলে 3 মোল হবে। তো অথবা ওই কি নিয়মে 1/2 × 6 সমান কি 3। তো আমরা এটা বুঝতে পারলাম। এবার বলছে প্রমাণ তাপমাত্রা ও চাপে 4 লিটার নাইট্রোজেন থেকে কত লিটার অ্যামোনিয়া পাওয়া যাবে? 4 লিটার নাইট্রোজেন থেকে কত লিটার অ্যামোনিয়া পাওয়া যাবে? তাহলে এখানেও আমরা কি করতে পারবো? হিসাবগুলো করতে পারবো। কিভাবে হিসাব করবো দেখো, তাহলে আমরা এখানেও সমতাকৃত সমীকরণটা আগে লিখব, ঠিক আছে? এখানে দেখো তাহলে কি হবে? 4 লিটার নাইট্রোজেন এবং অ্যামোনিয়া। তাহলে এখানে আমরা একইভাবে আগে নাইট্রোজেন
প্লাস হাইড্রোজেন সমান অ্যামোনিয়া। ঠিক আছে, এটা তৈরি করলাম। এখন এটাকে যদি আমরা সমতা করি, তাহলে এখানে নাইট্রোজেনকে সমতা করলে এখানে 2 আছে, 2 দিতে হবে, আর এখানে দিতে হবে 3, তাহলে সমতাকৃত হয়ে যাবে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে এটা যদি প্রমাণ অবস্থায় হয়, তাহলে এখানে কয় লিটার, তাহলে 2 গুণন 22.4 লিটার। 2 মোল আছে, 1 মোল সমান 22.4 লিটার জানি। তাহলে প্রমাণ তাপমাত্রা আছে 4 লিটার নাইট্রোজেন গ্যাস আছে। তাহলে এখানে কয় লিটার আছে বলো দেখি, 1 মোল মানে 22.4 লিটার, 22 পয়েন্ট কয় লিটার, 4 লিটার। তাহলে আমরা এখান থেকে দেখতে, আর এখানে আছে 3 গুণন 22.4 লিটার, 3 গুণন 22.4 লিটার। আমরা জানি 1 মোল সমান কি 22.4 লিটার। তাহলে এখান থেকে আমরা দেখতে পাইতেছি যে 4 লিটার নাইট্রোজেন থেকে কয় লিটার এনএসসি। তাহলে এখানে আমরা দেখতে পাইতেছি 22.4 লিটারের জন্য এত লিটার। তাহলে আমরা লিখতে পারবো 22.4 লিটার, 22.4 লিটার নাইট্রোজেন থেকে আমরা অ্যামোনিয়া পাইতেছি কত, 2 গুণন 22.4 লিটার NH3। ঠিক আছে, অতএব 1 লিটারের জন্য কত পাবো, অতএব 4 লিটারের জন্য কত পাবো। তাহলে 1 লিটারের জন্য কি হবে, এটা ভাগ হবে 22.4 লিটার দিয়ে, অতএব 4 লিটার। মানে এমনিতেই বুঝতে পারছি যে এখানে দ্বিগুণ পাই, তাহলে 8 লিটার পাবো। তাহলে এখানে 4 দিয়ে গুণ করলে এটা কাটা যাবে, 4 দিয়ে গুণে 8। তাহলে দেখো 22.4 লিটারের জন্য পাইছি 22.4 লিটার গুণন 2, তাই দ্বিগুণ পাইতেছি, তাহলে 4 লিটারের জন্য কত হবে, 8 লিটার হবে। তো এটা ইজিলি করা যাচ্ছে। ঠিক আছে, এরপর একটা গুরুত্বপূর্ণ কনসেপ্ট, এইখান থেকেই মেনলি কোশ্চেন সবচেয়ে বেশি হয়। এই কনসেপ্টটার নাম আছে লিমিটিং বিক্রিয়ক। অর্থাৎ দুইটা মৌল যদি ভিন্ন ভিন্ন পরিমাণে উপস্থিত থাকে, তাহলে আমরা দেখতেছি যে যখন বিক্রিয়া হচ্ছে তখন দুইটা মৌল আলাদা আলাদা পরিমাণে লাগতেছে। তাহলে এরকম তো হইতেই পারে যে কেউ আগে শেষ হবে, কেউ পরে শেষ হবে, কোনো একটা শেষ হলেই তো বিক্রিয়া বন্ধ হয়ে যাবে। তাহলে যেটা আগে শেষ হবে সেটাই হচ্ছে কি লিমিটিং বিক্রিয়ক। রাসায়নিক বিক্রিয়ায় যে সকল পদার্থ অংশগ্রহণ করে তাদেরকে বিক্রিয়ক বলে, এবং যে সকল পদার্থ উৎপন্ন হয় তাদেরকে উৎপাদ বলে। রাসায়নিক বিক্রিয়ায় একাধিক বিক্রিয়ক থাকলে বিক্রিয়া সংগঠনের জন্য সবগুলো বিক্রিয়ক পরিমাণ মাফিক সরবরাহ করা হয় না। ফলে দেখা যায় কোনো একটি বিক্রিয়ক শেষ হয়ে যায় এবং অন্য একটি বিক্রিয়ক বিক্রিয়া শেষে কিছু পরিমাণ উদ্ধৃত রয়ে যায় বা অবশিষ্ট থেকে যায়। রাসায়নিক বিক্রিয়ায় যে বিক্রিয়ক বিক্রিয়া শেষ করে শেষ হয়ে যাবে সেই বিক্রিয়ককে লিমিটিং বিক্রিয়ক বলে। লিমিটিং বিক্রিয়ক কি, অর্থাৎ যে বিক্রিয়কটা আগে শেষ হবে অথবা শেষ হয়ে যাবে সেটাই হচ্ছে লিমিটিং বিক্রিয়ক। আর যেটা পরে শেষ হবে সেটা তো আসলে শেষই হবে না, মানে যেটা শেষ হয়ে যাবে সেটা লিমিটিং বিক্রিয়ক, আর যেটা অবশিষ্ট পড়ে থাকবে সেটা কিছুই না। রাসায়নিক বিক্রিয়ায় কোন বিক্রিয়কটি লিমিটিং বিক্রিয়ক হবে তা বিক্রিয়কের পরিমাণের উপর নির্ভর করে। তাহলে বিক্রিয়কের পরিমাণ যদি আমাদের জানা থাকে এবং সমতাকৃত সমীকরণ যদি জানা থাকে, তাহলে আমরা বুঝতে পারবো যে কোনটা আগে শেষ হবে, কোন বিক্রিয়ক কতটুকু বিক্রিয়া করবে, কতটুকু অবশিষ্ট থাকবে এবং কোন উৎপাদ কতটুকু উৎপন্ন হবে ইত্যাদি বিষয়ক লিমিটিং বিক্রিয়কের পরিমাণ থেকে হিসাব করে বের করা হয়। এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, লিমিটিং বিক্রিয়ক। দেখো এখানে ম্যাগনেসিয়াম ধাতু লিমিটিং বিক্রিয়ক। ধাতু সবসময় এখানে লিমিটিং বিক্রিয়ক হবে কেন, তখন অক্সিজেনের কথা বলছে। অক্সিজেন তো কি, বাতাসে প্রচুর পরিমাণ অক্সিজেন আছে, বাতাসে কি আছে, প্রচুর পরিমাণ অক্সিজেন আছে। তাহলে ম্যাগনেসিয়াম একটা সময় শেষ হয়ে যাবে, কিন্তু বাতাস তো কি থেকেই যাবে, বাতাস তো কি হবে, শেষ হবে না। আচ্ছা যাই হোক, এখানে বলছে 4টি ম্যাগনেসিয়াম ধাতব পরমাণুর মধ্যে 4টি অক্সিজেন পরমাণু মিশ্রিত করা হলো, এখানে কোন বিক্রিয়কটি লিমিটিং বিক্রিয়ক হবে। তাহলে আমরা যে সমতাকৃত সমীকরণ আছে আমাদের হাতে, সেখান থেকে আমরা দেখতে পাইতেছি 2 গুণন, তাহলে এটা হচ্ছে সমতাকৃত সমীকরণ। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, ম্যাগনেসিয়ামের কতটি পরমাণু লাগে। দেখো ম্যাগনেসিয়ামের 2 গুণন এতটি পরমাণু, কতটা অক্সিজেন পরমাণুর সাথে বিক্রিয়া করে, এতটি। অর্থাৎ এমনিতেও হিসাব করতে পারে ম্যাগনেসিয়ামের 2টি আর অক্সিজেনের 1টা, ভয়াবহ একটু সংখ্যা দিয়েও করা যেতে পারে, বা এমনি নর্মালি আমরা করি। ম্যাগনেসিয়ামের 2টার জন্য অক্সিজেন লাগে কয়টা, 1টা। তাহলে ম্যাগনেসিয়ামের 4টা, ম্যাগনেসিয়াম 4টার জন্য অক্সিজেন লাগবে কয়টা, 2টা। তাহলে ম্যাগনেসিয়াম 4টা শেষ হয়ে গেল, কিন্তু অক্সিজেন আরো 2টা কি এক্সট্রা থাকবে, তার মানে এখানে লিমিটিং বিক্রিয়ককে ম্যাগনেসিয়াম। ঠিক আছে, তো উপরের সমীকরণ থেকে আমরা দেখতে পাচ্ছি যে প্রতি 2টি ম্যাগনেসিয়াম ধাতব পরমাণুর সাথে বিক্রিয়া করার জন্য প্রয়োজন একটি অক্সিজেন অণু। কাজেই
4টি ম্যাগনেসিয়াম ধাতব পরমাণুর সাথে বিক্রিয়া করার জন্য প্রয়োজন 2টি অক্সিজেন অণু। বিক্রিয়ার জন্য দেওয়া আছে 4টি অক্সিজেন অণু, কিন্তু বিক্রিয়া করছে 2টি। এখানে বিক্রিয়া পাত্রে উদ্ধৃত থেকে গেছে 4 - 2 = 2টি অক্সিজেন অণু। রাসায়নিক বিক্রিয়া যে বিক্রিয়ক বিক্রিয়া করে শেষ হয়ে যায় সেই বিক্রিয়কটি লিমিটিং বিক্রিয়ক হবে। এখানে ম্যাগনেসিয়াম শেষ হয়ে গেছে, কাজেই ম্যাগনেসিয়াম হবে লিমিটিং বিক্রিয়ক। কিন্তু এরকম যদি হইতো ম্যাগনেসিয়াম দেওয়া আছে 10টা, ম্যাগনেসিয়াম দেওয়া আছে 10টা আর অক্সিজেন দেওয়া আছে কয়টা? 4টা। ম্যাগনেসিয়াম 10টা আছে, অক্সিজেন 4টা আছে। তাহলে 10টা ম্যাগনেসিয়ামের জন্য অক্সিজেন লাগবে কয়টা? 5টা লাগবে। কিন্তু এখানে তো 5টা আছে নাই। তার মানে 8টা ম্যাগনেসিয়াম এখানে বিক্রিয়া করতে পারবে। তাহলে 8টা ম্যাগনেসিয়ামের জন্য অক্সিজেন লাগবে কয়টা? 4টা। তাহলে 4টে অক্সিজেন শেষ হয়ে যাবে। তাহলে আরও 2টি ম্যাগনেসিয়াম কি থাকবে? এক্সট্রা থাকবে। তাহলে এখানে লিমিটিং বিক্রিয়ক কে হবে? অক্সিজেন হবে। তাহলে এইভাবে তুলনা করে দেখতে হবে কে আগে শেষ হবে, কে পরে শেষ হবে। এখানে বলছে যদি 70টি ম্যাগনেসিয়াম ধাতব পরমাণুর মধ্যে 30টি অক্সিজেন সরবরাহ করা হতো তাহলে কোন বিক্রিয়কটি লিমিটিং হতো? তাহলে এখানে 30টি অক্সিজেন আছে, তাহলে 30টি অক্সিজেনের জন্য ম্যাগনেসিয়াম লাগবে কয়টি? 4টি। আর ম্যাগনেসিয়াম দেওয়া আছে কয়টা? 70টা। অথবা এইভাবে হিসাব করতে পারো আমরা যে ম্যাগনেসিয়াম 70টা আছে, তাহলে অক্সিজেন লাগবে কয়টা? ওর অর্ধেক, 35টা। তাহলে আছে তো কত? 30টি। তার মানে আগে কি শেষ হবে? অক্সিজেন শেষ হবে। ঠিক আছে। যেহেতু প্রতি 2টি ম্যাগনেসিয়াম ধাতব পরমাণুর সাথে বিক্রিয়া করার জন্য প্রয়োজন 1টি অক্সিজেন অণু, তাই 70টি ম্যাগনেসিয়াম ধাতব পরমাণুর জন্য বিক্রিয়া করার জন্য 35টি অক্সিজেন অণু দরকার। কিন্তু বিক্রিয়ার জন্য আছে মাত্র 30টি অণু, অর্থাৎ অক্সিজেন পরমাণুর পরিমাণ কম দেওয়া আছে, কাজেই লিমিটিং বিক্রিয়া হবে কি? অক্সিজেন। তাহলে যে জিনিসটা এরকম কম থাকবে সেটা লিমিটিং বিক্রিয়া হবে। ঠিক আছে। এখানে বলছে যে 5 গ্রাম হাইড্রোজেন গ্যাসের মধ্যে 75 গ্রাম ক্লোরিন গ্যাস মিশ্রিত করা হলো। এখানে কোন বিক্রিয়কটি লিমিটিং বিক্রিয়ক এবং বিক্রিয়া শেষে কোন বিক্রিয়ক কতটুকু উদ্ধৃত থাকবে অবশিষ্ট থাকবে সেটা বের করো। অর্থাৎ আগে আমরা দেখবো কে আগে শেষ হবে। তাহলে এটার জন্য আগে আমাদের সমতাকৃত সমীকরণ লাগবে। সমতাকৃত সমীকরণ ছাড়া হবে না। তাহলে H2Cl2 আর HCl, তাহলে সমতা করার জন্য এদিকে এটা দুইটা করেই আছে। ঠিক আছে। তাহলে আমরা দেখলাম এখানে কয় গ্রাম হাইড্রোজেন আছে 1 মোল। তাহলে হাইড্রোজেন 1 মোল মানে হচ্ছে 1 মোল হাইড্রোজেন মানে হচ্ছে 2 গ্রাম। আর 1 মোল ক্লোরিন মানে হচ্ছে 1 ক্লোরিনের পারমাণবিক ভর 35.5। তাহলে 2টা ক্লোরিন আছে, তাহলে 71 হবে। 2 গুণিত ক্লোরিনের আণবিক ভর আছে 71। তাহলে আমরা এখানে দেখলাম যে 2 গ্রামের জন্য লাগে 71 গ্রাম। তাহলে 5 গ্রামের জন্য কত গ্রাম লাগে? তাহলে ওইভাবে আমরা করবো। 2 গ্রাম হাইড্রোজেনের জন্য লাগবে 5 71 গ্রাম। তাহলে বুঝতে পারতেছো যে ক্লোরিন এখানে আগে শেষ হবে। তাহলে উল্টা দিক থেকে হিসাব করাটাই সহজ। তাহলে 71 গ্রাম ক্লোরিনের জন্য লাগে 5 গ্রাম। তাহলে 75 গ্রাম ক্লোরিন দেওয়া আছে, তাহলে 75 গ্রামের জন্য কত গ্রাম লাগবে? আচ্ছা দেখো, 2 গ্রাম অক্সিজেন গ্যাসের সাথে বিক্রিয়া করার জন্য 71 গ্রাম ক্লোরিন প্রয়োজন। দুই দিক থেকে হিসাব করা যায়। তাহলে 5 গ্রাম হাইড্রোজেন গ্যাসের সাথে বিক্রিয়া করার জন্য প্রয়োজন 177.5 গ্রাম। বুঝতে পারছো? তাহলে অনেক কম দেওয়া আছে, আছে মাত্র 75 গ্রাম। তাহলে লিমিটিং বিক্রিয়ক কে এখানে? লিমিটিং বিক্রিয়ক হচ্ছে ক্লোরিন। তাহলে উদ্ধৃত থাকবে কে? হাইড্রোজেন। উদ্ধৃত থাকবে কে? হাইড্রোজেন। তাহলে কতটুকু উদ্ধৃত থাকবে সেটা আমরা কিভাবে বের করব? তাহলে 75 গ্রাম ক্লোরিনের জন্য কতটুকু হাইড্রোজেন লাগে সেটা বের করে বাকিটা। তাহলে এখানে আমরা জেনারেলি একই হিসাব আমাদের এখানে 2 বার করতে আছে। তাহলে আমরা এমনিতে একটা আইডিয়া করে নেব কে লিমিটিং বিক্রিয়ক হতে পারে। একটা আন্দাজই করতে পারতেছি। তোমার 2 এর জন্য লাগতেছে 71, তাহলে 5 এর জন্য অবশ্যই অনেক বেশি লাগবে। আর এখানে আছে মাত্র 75। ঠিক আছে। তাহলে বুঝতে পারতেছি যে ক্লোরিনটাই হবে লিমিটিং। এই জন্য আমরা যদি প্রথমেই ক্লোরিনের জন্য হিসাব করতাম তাহলে হিসাবটা সুবিধা হবে। তাহলে দেখো আমরা বের করি। তাহলে 71 গ্রাম, তাহলে 71 গ্রাম ক্লোরিনের জন্য হাইড্রোজেন লাগতেছে কয় গ্রাম? 2 গ্রাম। তাহলে আমরা বের করবো অতএব 75 গ্রাম ক্লোরিনের জন্য কত হবে? তাহলে 2 গুণন 75 ডিভাইডেড বাই 71। তাহলে এখানে যদি আমরা ক্যালকুলেশনটা করি তাহলে সেটা দাঁড়াবে 2.11 গ্রাম। 2.11 গ্রাম। তাহলে অবশিষ্ট থাকবে কত? তাহলে অতএব হাইড্রোজেন অবশিষ্ট থাকবে অতএব H2
অবশিষ্ট থাকবে কত, এই যে 5 থেকে 2.11 বাদ দিতে হবে, তাহলে এখানে হবে 3 পয়েন্ট, তাহলে -5 যদি দেই আমরা, তাহলে 2.89 হবে। কত হবে? 2.89। তাহলে এত গ্রাম হাইড্রোজেন অবশিষ্ট থাকবে, ঠিক আছে। তো আমরা যদি কোনটি লিমিটিং বিক্রিয়ক হবে এটা আগে থেকে আঁচ করতে পারি, তাহলে আমাদের এক হিসাব দুইবার করতে হবে না, আমরা একটা হিসাব কি করতে পারবো, একইবারই করতে পারবো, ঠিক আছে। এরপরের যে অংশ, এটাই মূলত পরীক্ষায় আসে তোমাদের। এরপর আছে উৎপাদের শতকরা পরিমাণ হিসাব, যে কতটুকু উৎপন্ন হচ্ছে। তো দেখো এখানে রাসায়নিক বিক্রিয়ায় ব্যবহৃত বিক্রিয়কগুলো সবসময় 100% বিশুদ্ধ হয় না। যে বিক্রিয়কগুলো ব্যবহার করা হয় সেগুলো 100% বিশুদ্ধ হয় না। যে বিক্রিয়ক সবচেয়ে বেশি বিশুদ্ধ তাকে অ্যানালার বা অ্যানালার গ্রেড পদার্থ বলে। তাহলে এটা এমসিকিউ হিসেবে মাথায় রাখতে হবে, অ্যানালার বা অ্যানালার গ্রেড কাকে বলে। তো বিক্রিয়ায় ব্যবহৃত যে বিক্রিয়কগুলো সবচেয়ে বেশি বিশুদ্ধ সেটাকেই বলা হচ্ছে অ্যানালার বা অ্যানালার গ্রেড। এখানে বিশুদ্ধতার কোনো মাপকাঠি নাই, কে অ্যানালার গ্রেড হবে সেটা নির্ভর করবে অন্য অন্য বিক্রিয়কগুলোর সাপেক্ষে, ঠিক আছে। অন্য অন্য বিক্রিয়কগুলোর সাপেক্ষে কেউ অ্যানালার হবে, ঠিক আছে। তাহলে কোনো একটা মনে করো যে 70%, 80% বিশুদ্ধ একটা বিক্রিয়ক 70% বিশুদ্ধ একজনের সাথে বিক্রিয়া করতেছে, তাহলে সে এখানে অ্যানালার। আবার এটাকে আবার 90% বিশুদ্ধ আর একটা যৌগের সাথে, আর একটা মৌলের সাথে বিক্রিয়া বা আর একটা কারোর সাথে বিক্রিয়া করানো হচ্ছে, তখন কিন্তু আর এই এ অ্যানালার না। অ্যানালার কে? এটা মনে করো এটা এ যৌগ, এটা বি যৌগ, আর এটা হচ্ছে সি যৌগ। যখন এ আর বি বিক্রিয়া করবে তখন অ্যানালার কে? এ যৌগ। যখন এ আর সি বিক্রিয়া করবে তখন কিন্তু এ অ্যানালার যৌগ থাকবে না, অ্যানালার গ্রেড থাকবে না, সি হয়ে যাবে অ্যানালার গ্রেড, ঠিক আছে। তাহলে অ্যানালার গ্রেডটা আপেক্ষিক একটা বৈশিষ্ট্য, এটার কি নেই, এরকম ফিক্সড কোনো পার্সেন্টেজ নেই যে এত পার্সেন্ট হলে অ্যানালার হবে। যদি কোনো পদার্থকে 99% বিশুদ্ধ করা যায় এবং এর চেয়ে আর বেশি বিশুদ্ধ করা সম্ভব না হয় তখন এই 99% বিশুদ্ধ পদার্থকেই অ্যানালার বলে, ঠিক আছে। তো কোনো অবিশুদ্ধ পদার্থকে বিশুদ্ধ করার জন্য কেলাসন, পাতন, আংশিক পাতন, ক্রোমাটোগ্রাফি ইত্যাদি ব্যবহার করা হয়। এই বিশুদ্ধকরণ পদ্ধতি তোমরা পরবর্তী শ্রেণীতে দেখতে পাবে। তাহলে এখানে অ্যানালারের আর একটা ক্রাইটেরিয়া আছে, সেটা হচ্ছে ওই একই পদার্থ, একটা পদার্থ মনে করো 80% বিশুদ্ধ, তাহলে একে আমরা কি করতেছি, বিশুদ্ধ করতেছি, করতে 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 দেখা গেল যে 95% পর্যন্ত বিশুদ্ধ করতে পারলাম, আর পারলাম না, মানে এটাকে আর বিশুদ্ধ করা সম্ভব হচ্ছেই না, তখন এই 95টাকে বলা হবে অ্যানালার বা অ্যানালার গ্রেড। অর্থাৎ এটা হচ্ছে হাইয়েস্ট লেভেল অফ বিশুদ্ধতা, মানে বিশুদ্ধতার হাইয়েস্ট লেভেল, ঠিক আছে, ঠিক আছে, হাইয়েস্ট লেভেল অফ পিউরিটি। এর চেয়ে বেশি পিওর করা সম্ভব না, তো সবচেয়ে পিওরটাকেই বলা হচ্ছে অ্যানালার গ্রেড বা শুধু অ্যানালার। ওকে। এক বা একাধিক বিশুদ্ধকরণ পদ্ধতি প্রয়োগ করেও অনেক পদার্থকে 100% বিশুদ্ধ করা যায় না। বিক্রিয়ক 100% বিশুদ্ধ না হলে লিমিটিং বিক্রিয়ক থেকে হিসাব করে যে পরিমাণ উৎপাদ পাওয়ার কথা রাসায়নিক বিক্রিয়া তার চেয়ে কম পরিমাণে উৎপাদ তৈরি হয়। কেন? তার কারণ আমরা তো এটাকে কি 100% ধরে হিসাব করছি, কিন্তু আসলে তো ওখানে কি নাই, 100% ওই পদার্থটি নেই। মনে করো 10 গ্রাম ম্যাগনেসিয়ামের জন্য আমরা হিসাব করতেছি, কিন্তু আসলে তো ওটা 10 গ্রাম নাই, ওটা যদি 90% বিশুদ্ধ হয় তাহলে ওখানে আছে মাত্র 9 গ্রাম, তাহলে আর 1 গ্রাম কি, 1 গ্রাম তো ম্যাগনেসিয়াম না, তাহলে উৎপাদ 10 গ্রামের জন্য না পেয়ে কি 9 গ্রামের জন্য পাওয়া যাবে। তাহলে আমাদের হিসাবকৃত উৎপাদের চেয়ে প্রাপ্ত উৎপাদ কি হবে, কম হবে। কোনো বিক্রিয়ায় উৎপাদের শতকরা পরিমাণকে নিচের সমীকরণের সাহায্যে বের করা যায়। উৎপাদের শতকরা পরিমাণ হচ্ছে বিক্রিয়া, এটা হচ্ছে প্রাপ্ত, বিক্রিয়ার পর প্রাপ্ত প্রকৃত পরিমাণ ডিভাইডেড বাই রাসায়নিক সমীকরণ থেকে হিসাব করে যা পাওয়া গেছে সেটা। এটা সবসময় রাসায়নিক হিসাব থেকে তো 100%-এর জন্য করে বেশি পাওয়া যাবে, আর প্রকৃতপক্ষে একটুখানি কম পাওয়া যায়। তো 100% হিসাব করা হয় যেন কি 100 দ্বারা হিসাব করা হয়, ঠিক আছে। এটা অনেকটা ফিজিক্সের কর্মদক্ষতার মতো, ফিজিক্সের কার মতো, কর্মদক্ষতার মতো, যে মেশিন কিনছি এত হর্স, তাহলে এখান থেকে শক্তি পাওয়ার কথা এত, কাজ পাওয়ার কথা এত, কিন্তু আমরা পাচ্ছি কি একটুখানি কম, পাচ্ছি কি একটুখানি কম। তো এখানেও তাই,
অবিশুদ্ধ হলে হিসাব করে যা পাওয়ার কথা তার চেয়ে আমরা একটু কম পাবো। দেখো এখানে বলছে 2 গ্রাম ম্যাগনেসিয়াম ধাতু প্রয়োজনীয় পরিমাণ অক্সিজেনের সাথে বিক্রিয়া করে 3.25 গ্রাম ম্যাগনেসিয়াম মনোক্সাইড উৎপন্ন হয়। উৎপাদের শতকরা পরিমাণ কত? এখন আমরা দেখি যে 2 গ্রাম ম্যাগনেসিয়াম আসলে কি পরিমাণ ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন করতে সক্ষম, আর এখানে কি সেই পরিমাণ উৎপন্ন হয়েছে কিনা। তাহলে আমরা এখানে দেখি, আমরা আমাদের সর্বপ্রথম আগে একটা কি নিতে হবে, সমতাকৃত সমীকরণ অবশ্যই নিতে হবে। ঠিক আছে, সমতাকৃত সমীকরণ নেওয়ার পর ওখান থেকে আমরা আগে একটা তুলনা করবো যে কত গ্রামের জন্য কত গ্রাম। তাহলে এখানে ম্যাগনেসিয়াম 2 গুণন ম্যাগনেসিয়াম পারমাণবিক ভর 24, তাহলে 48 গ্রাম। তাহলে 48 গ্রাম থেকে উৎপন্ন হয় কত গ্রাম? 80 গ্রাম। তাহলে 48 গ্রামের জন্য যদি 80 গ্রাম উৎপন্ন হয় তাহলে 2 গ্রামের জন্য কতটুকু উৎপন্ন হয়? তাহলে 2 গ্রামের জন্য দেখতেছি 3.33 গ্রাম উৎপন্ন হচ্ছে। হিসাবে আমরা পাইলাম 2 গ্রাম থেকে উৎপন্ন হওয়ার কথা কত? 3.33। এটা ঐকিক নিয়মের অঙ্ক, তোমরা পারবা। 48 গ্রাম থেকে উৎপন্ন হয় কত? 80 গ্রাম। অতএব 1 গ্রাম থেকে হবে কত? 80/48। অতএব 2 গ্রাম থেকে কত হবে? এবার 2 দিয়ে গুণ হয়ে যাবে। তো এটা 33.33 গ্রাম হচ্ছে, কিন্তু দেওয়া আছে 3.25। তাহলে কতটুকু কম উৎপন্ন হয়েছে? একটুখানি কম হয়েছে। তাহলে আমরা প্রাপ্তটা মানে লসের শতকরা হিসাব করতে পারলে প্রাপ্ত শতকরা হিসাব করতে পারতাম। তাহলে উপরে আছে প্রাপ্তটা 3.33, আর নিচে হবে থিওরিটিক্যালি প্রাপ্ত আর গুণন 100। তাহলে 97.6% পাওয়া গেছে। আর তার মানে বাকিটুকু ছিল, তোমার অবিশুদ্ধ ছিল। তাহলে এখানে কতটুকু অবিশুদ্ধ ছিল সেটাও কিন্তু হিসাব করা যাবে। কতটুকু ম্যাগনেসিয়াম অবিশুদ্ধ তার হিসাবও এখান থেকে আমরা করতে পারবো। তাহলে এখানে দেখো কতটুকু অবিশুদ্ধ সেটা যদি বের করতে বলি, মানে কতটুকু ম্যাগনেসিয়াম শুদ্ধ ছিল সেটাও কিন্তু বের করা যাবে উল্টা দিক থেকে। দেখো তাহলে 32 গ্রাম। তাহলে আমরা এবার হিসাব করব, উল্টা দিক থেকে হিসাব করব। আমি এক্সট্রা তোমাদেরকে একটু করাই দেই। তাহলে আমরা দেখতেছি যে 80 গ্রাম উৎপন্ন হয় কয় গ্রাম থেকে? 80 গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্নের জন্য কয় গ্রাম লাগে? 48 গ্রাম ম্যাগনেসিয়াম লাগে। অতএব উৎপন্ন হয়েছে 1 গ্রামের জন্য লাগবে কত? 48/80। অতএব 3.25 জন্য লাগবে কত? এখানে 3.25 দিয়ে গুণ করব। ঠিক আছে, এটা গুণ করলে তাহলে এখানে আমরা হিসাব করে পেলাম 1.95 গ্রাম। তাহলে 1.95 গ্রাম বিশুদ্ধ ম্যাগনেসিয়াম তার মানে এখানে ছিল। আর 0.05 গ্রাম তাহলে কি ছিল? অবিশুদ্ধ অন্য কিছু ছিল। ঠিক আছে, তাহলে এখানে কিন্তু আমরা কতটুকু বিশুদ্ধ ম্যাগনেসিয়াম আছে সেটাও বের করতে পারবো। মানে এখানে অনেকগুলো ডাইমেনশন, মানে এই একটা সমতাকৃত সমীকরণ থেকে অনেক কিছু বোঝা যায়। ঠিক আছে, এবার বলছে যে 40 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটকে তাপ দিয়ে 49 গ্রাম ক্যালসিয়াম অক্সাইড পাওয়া যায়। উৎপাদের শতকরা পরিমাণ বের করো। ক্যালসিয়ামের পারমাণবিক ভর দেওয়া আছে, এগুলো পারমাণবিক ভর দেওয়া আছে। তাহলে এখান থেকে আমরা ক্যালসিয়াম কার্বনেটের পারমাণবিক ভর আগে হিসাব করে নেই। তাহলে ক্যালসিয়াম কার্বনেট হবে কত? ক্যালসিয়াম আছে একটা, 40 যোগ কার্বন আছে এখানে একটি, তাহলে 12। অক্সিজেন আছে কত? 3টি আছে, 16 গুণন 3, 3 16 48 যোগ 40 সমান 98। তাহলে 48 যোগ 40 সমান 88 যোগ 12 মানে 100 আছে আর কি। তাহলে এখানে আছে 100 গ্রাম, মানে গ্রাম এককে নেব আমরা 100। মানে সাধারণত 100 গ্রাম লেখা ঠিক না, এগুলো ভর সংখ্যা, এগুলো প্রকৃত ভর না। এরপর আমরা মোলে যখন নিয়ে যাই তখন সেটা গ্রামে আসে, তার আগে তো যায় না। এখন এখানে আমরা কি করব, একটা সমতাকৃত সমীকরণ করব। তাহলে ক্যালসিয়াম কার্বনেট থেকে মূলত উৎপন্ন হয় কি? ক্যালসিয়াম অক্সাইড উৎপন্ন হয় আর কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়, মূলত এই জিনিসটাই উৎপন্ন হয়। ঠিক আছে, যদি পানি থাকতো তাহলে আবার পানি উৎপন্ন হয়। তো তাহলে ক্যালসিয়াম কার্বনেট এবং ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়। তাহলে এখানে যদি আমরা সমতাকৃত করি, সমতাকৃত কি এখানে আছে কিনা? এটা সমতাকৃত অটোমেটিক্যালি আছে। ক্যালসিয়াম অক্সিজেন 3টা, এখানে একটা আর 2টা 3টা, আর কার্বন একটা। তাহলে এটা হিসাব করাই আছে। তাহলে এখানে আমাদের কি আছে? 80 গ্রাম থেকে। তো তাহলে আমরা এখানে দেখি কত গ্রাম থেকে কত গ্রাম পাওয়া যাচ্ছে। এখানে হচ্ছে 100 গ্রাম, 1 মোল সমান 100 গ্রাম, 1 মোল করে নিয়েছি। তাহলে এখানে কত হয়? তাহলে এখানে ক্যালসিয়াম আছে 40 আর
16, 40 আর 16 হচ্ছে 56। ক্যালসিয়াম অক্সাইড হবে কত? 56 হবে। 40 আর 16 56, আর কার্বন ডাই অক্সাইড সমান আমরা জানি 44। ঠিক আছে, তো এটা দরকার নেই আমাদের। তাহলে আমরা 80 গ্রাম থেকে পাইছি, তাহলে আমরা এখান থেকে পাই 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট সমতুল হচ্ছে কত? 56 গ্রাম ক্যালসিয়াম অক্সাইড। তো 1 গ্রাম মানে 80 গ্রাম সরাসরি লিখি আমি। 80 গ্রাম সমান কত হবে? তাহলে নিয়ম হচ্ছে 56 গুণন 80 আর 100 দিয়ে কি করতে হয়? ভাগ করতে হয়। তাহলে এখানে মোটামুটি কত হবে? 0 0 কাটা, তো আমরা সরাসরি হিসাব করে দেই। 56 গুণন 8 ভাগ 10, তাহলে 44 গ্রাম। তাহলে কত হচ্ছে? 44 গ্রাম পাওয়ার কথা। পাওয়ার কথা কত গ্রাম? 44 গ্রাম, কিন্তু পাওয়া গেছে কত? 39 গ্রাম। তাহলে এখানে শতকরা পরিমাণ কত হবে? শতকরা উৎপাদ কত হবে? উৎপাদের শতকরা পরিমাণ কত হবে? আমরা জানি উপরে হচ্ছে যতটুকু পাওয়া গেছে আর নিচে আছে থিওরিটিক্যালি যতটুকু পাওয়ার কথা ইনটু কি 100। ঠিক আছে, বুঝতে পারছো? তাহলে এখানে হবে তোমার 88.6%। তাহলে এত পার্সেন্ট উৎপাদ হয়েছে। তো ক্যালসিয়াম কার্বনেট কতটুকু অবিশুদ্ধ ছিল, তাহলে ক্যালসিয়াম কার্বনেট কতটুকু বিশুদ্ধ ছিল সেটাও কিন্তু আমরা উল্টা দিক থেকে হিসাব করতে পারবো। ঠিক আছে, কিভাবে করতে পারবো? 56 গ্রামের জন্য লাগে 100 গ্রাম, তাহলে 39 গ্রামের জন্য কত গ্রাম লাগবে? দেখা যাবে যে 80 গ্রামের চেয়ে একটুখানি কম লাগবে, তখন এই বাকিটুকু ছিল অবিশুদ্ধ। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা এগুলো করতে পারবো। আমি আর এর অনুশীলনীতে চলে যাই আমরা, এটা করলে শেষ হয়ে যাবে আমাদের এই অধ্যায়। এখানে দেখো কি বলছে, প্রমাণ অবস্থায় 2 গ্রাম হাইড্রোজেন গ্যাসের আয়তন কত? তো 2 গ্রাম সমান কত মোল আগে আমাদের বের করতে হবে। তাহলে হাইড্রোজেন গ্যাস, হাইড্রোজেন H2 হিসেবে থাকে, তাহলে এর কিন্তু তাহলে 2 ইন্টু হাইড্রোজেনের পারমাণবিক ভর আছে 1, তাহলে 2 গ্রাম। তাহলে 1 মোল হাইড্রোজেন গ্যাস সমান কিন্তু 2 মোল। তাহলে 1 মোল হাইড্রোজেন গ্যাস সমান কত আছে? 2 গ্রাম। তাহলে এখানে 2 গ্রাম দিছে, তাহলে 1 মোলের আয়তন আমরা জানি কত? 22.4 লিটার। তাহলে 1 মোল সমান 2 গ্রাম, তার মানে এখানে তাহলে 2 গ্রাম অক্সিজেন মানে হচ্ছে মূলত 1 মোল, সরি 2 মোল হাইড্রোজেন মানে হচ্ছে 1 মোল হাইড্রোজেন, আর 1 মোল মানে 22.4 লিটার। ঠিক আছে, এরপর দেখো নিচের কোনটি ক্যালসিয়াম ফসফেটের সংকেত? তো PO4 ফসফেটের যোজনী মূলত কত? -3। ফসফেটের যোজনী কত? -3। আর ক্যালসিয়ামের যোজনী হচ্ছে কত? 2। মানে এর যোজনী মানে এর সংকেত মূলত এইটা আর কি। ঠিক আছে, তাহলে এরকম, তাহলে এখান থেকে আমরা জানি যে রাসায়নিক বিক্রিয়া লেখার সময় কি করতে হয়, তোমার যে যোজনীগুলো আছে সেগুলোর বিনিময় হয়। ঠিক আছে, এটা একসাথে থাকবে যেহেতু যৌগমূলক। তাহলে ক্যালসিয়ামেরটা যাবে, তাহলে ফসফরাসের যোজনী, ক্যালসিয়ামের যোজনী 2, তাহলে এখানে যাবে 2, আর ফসফরাসের যোজনী 3, তাহলে এখানে আসবে 3। ঠিক আছে, তাহলে উত্তর হচ্ছে কোনটা? ঘ। ঠিক আছে, এরপর দেখো মানে 3 যোজনী বিশিষ্ট একটাই আছে, শুধু ফসফেটেরই যোজনী 3, 4 2 8 5 3। হ্যাঁ, তো নিচের উদ্দীপকের আলোকে এই উত্তরগুলো দাও। এখানে বলছে যে 5 গ্রাম হাইড্রোজেন গ্যাসকে, এটা তোমার এই যে লিমিটিং বিক্রিয়ক বা এগুলো থেকেই কিন্তু মেইনলি বেশিরভাগ ক্ষেত্রে মোল এগুলো থেকে সব এমসিকিউ হয়। 5 গ্রাম হাইড্রোজেন গ্যাসকে 75 গ্রাম ক্লোরিন গ্যাসের মধ্যে চালনা করা হলে ব্যবহৃত ক্লোরিন পরমাণুর সংখ্যা কত? তাহলে 75 গ্রাম ক্লোরিন সমান কত? তাহলে আমরা আগে 1 মোল বের করব। 1 মোল ক্লোরিনের 1 মোল মানে হচ্ছে, এগুলো গ্যাস হিসেবে থাকবে সবসময়, 1 মোল মানে হচ্ছে 71 গ্রাম। ঠিক আছে, তার কারণ ক্লোরিন 2 ইন্টু 35.5, ক্লোরিনের পারমাণবিক ভর 35.5, আণবিক ভর 35.5 গুণন 2 সমান 71। তাহলে 71 গ্রাম সমান কত? 1 মোল। তাহলে 1 মোলে থাকে আবার কয়টি? 6.5
এতটি, তার মানে 1 মোল মানে 71 গ্রাম। তাহলে আমরা বলতে পারি 71 গ্রাম ইজ ইকুয়াল টু 6.023 গুণন 10^23 টি। অতএব কয় গ্রাম? 75 গ্রাম। অতএব 75 গ্রাম সমান কত হবে? তাহলে এটাকে 75 দিয়ে গুণ 71 দিয়ে ভাগ। তাহলে এ ইন্টু, আমি এ লিখতেছি, এ ইন্টু 75 ডিভাইডেড বাই 71। তাহলে ক্যালকুলেটর যদি তোমরা এটা টিপ দাও তাহলে ঘ নম্বর অ্যান্সার হবে। ঠিক আছে, ঘ। এরপর হচ্ছে উদ্দীপকের বিক্রিয়ায় অবশিষ্ট থাকবে কতটুকু কে অবশিষ্ট থাকবে। ঠিক আছে, কে কতটুকু অবশিষ্ট থাকবে? তাহলে 5 গ্রাম হাইড্রোজেন আর 75 গ্রাম ক্লোরিন। এটা আমরা লিমিটিং বিক্রিয়ক কে আগে সেটা হিসাব করব। তাহলে এখানে H2 প্লাস Cl2 ইজ ইকুয়াল টু 2HCl। তাহলে এখানে হচ্ছে কত গ্রাম? 71 গ্রাম, আর এটা 2 গ্রাম, আর এটা হবে কত তোমার HCl কত? 36.5। আচ্ছা ওইটা পরে হিসাব করতেছি, ওটার দরকার নেই আমাদের। 36.5 73 হবে আর কি এটা। ঠিক আছে, 73, হ্যাঁ 73 গ্রাম। তো কে অবশিষ্ট থাকবে? কে আগে, কে এখানে দেখো তাহলে আগে শেষ হবে কি? বোঝাই যাচ্ছে যে 71 গ্রামের জন্য মাত্র 2 গ্রাম লাগতেছে, 71 গ্রামের জন্য 2 গ্রাম লাগতেছে, তাহলে 75 গ্রামের জন্য খুবই কম লাগবে। তো এটা মনে হয় একটু আগে আমি হিসাব করে দেখাইলাম, 2.11 একটু আগে দেখালাম যে 75 গ্রামের জন্য, তাহলে 71 গ্রামের জন্য লাগে কয় গ্রাম? 2 গ্রাম। অতএব 75 গ্রামের জন্য কত লাগবে? তাহলে 2 গুণন 75 ভাগ 71। ঠিক আছে, তাহলে 2 গুণন 75 ভাগ 71, এটা মোটামুটি হলো 2.11 গ্রাম। তাহলে এটা হিসাব হলো 2.11 গ্রাম। তাহলে এতটুকু হাইড্রোজেন কি হবে? ইউজ হবে। তাহলে 71 গ্রাম ক্লোরিনের জন্য, 75 গ্রাম ক্লোরিনের জন্য 2.11 গ্রাম হাইড্রোজেন লাগবে। আর বাকিটুকু কি থাকবে? অবশিষ্ট থাকবে। তাহলে অবশিষ্টটা আমরা বের করলাম 2.88। ঠিক আছে, মানে 8 হাইড্রোজেন, তাহলে হাইড্রোজেন 89, একই কথা। হ্যাঁ 89 পরিমাণ কি থাকবে? অবশিষ্ট থাকবে হাইড্রোজেন। ঠিক আছে, তখন ক্লোরিন আগেই শেষ হয়ে যাবে। এর হচ্ছে প্রমাণ অবস্থায় 17 গ্রাম অ্যামোনিয়া গ্যাসের আয়তন কত? 17 গ্রাম অ্যামোনিয়া গ্যাসের আয়তন কত হবে? তাহলে অ্যামোনিয়ার আগে আমরা কি বের করি? আয়নিক ভর বের করি, 1 মোলের ভর আমরা বের করে নেই। তাহলে নাইট্রোজেন হচ্ছে 17 17 14, 7। এটা নাইট্রোজেনের পারমাণবিক ভর 14, আর হাইড্রোজেনের তো 1 3টে আছে, তাহলে 3। তাহলে কত হবে এখানে? 17। তাহলে অ্যামোনিয়ার 1 মোল মানে হচ্ছে 17 গ্রাম। তাহলে 17, 1 গ্রাম সমান কত? 17 গ্রাম সমান 1 মোল। ঠিক আছে, 17 গ্রাম সমান 1 মোল। তাহলে 1 মোলের আয়তন আমরা জানি কত? 22.4 লিটার। তাহলে 17 গ্রাম আর 1 মোল একই জিনিস, তার মানে উত্তর হবে 22.4 লিটার। এরপর বলছে যে 10 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটে কয়টি অণু আছে? ক্যালসিয়াম কার্বনেটের 1 মোল সমান কত গ্রাম সেটা আমরা বের করবো। ক্যালসিয়ামের কার্বনেটের 1 মোল সমান 100 গ্রাম আমরা জানি। তাহলে 100 গ্রামে থাকে 6.023 গুণন 10^23। অতএব 10 গ্রামে কতটি থাকবে? তাহলে এটাকে কি করতে হবে? 10 দিয়ে গুণ 100 দিয়ে ভাগ করলে এটা 2 হয়ে যাবে। তাহলে 6.023, এটা হবে উত্তর। ঠিক আছে, 3 দেয়নি ওরা। এরপর দেখো সৃজনশীল, মোল কাকে বলে? তো এইটা হয়তো আমি একটু লিখেই দিই তোমাদের। 6.022 লেখে নাই ওরা উত্তরে। 10^23, এটাকে 10 দিয়ে গুণ হবে আর 100 দিয়ে কি হবে? ভাগ হবে। ঠিক আছে, এরপর দেখো মোল কাকে বলে? তাহলে মোল কাকে বলে? তাহলে মোল হচ্ছে কোনো একটা অণু বা পরমাণুর আণবিক ভর বা পারমাণবিক ভরকে গ্রাম এককে প্রকাশ করলে যতটুকু পাওয়া যায় সেটাই হচ্ছে তার কি? মোল। ঠিক আছে, এটা তো পদার্থের পরিমাণের একটা একক। এরপর দেখো স্থূল সংকেত এবং আণবিক সংকেত বলতে কি বোঝো? তাহলে আণবিক সংকেত হচ্ছে কোনো একটা যৌগে উপস্থিত পরমাণু সমূহের, মৌলের পরমাণু সমূহের সংখ্যা এবং প্রতীক উল্লেখ পূর্বক একটা
এক্সপ্রেশন, সেটা হচ্ছে আণবিক সংকেত। আর স্থূল সংকেত হচ্ছে কোনো একটা আণবিক সংকেতের মধ্যে উপস্থিত যে পরমাণুর সংখ্যাগুলো আছে, সেই পরমাণুর সংখ্যাগুলোকে একটি সাধারণ সংখ্যা দিয়ে ভাগ করলে যে সংকেত পাওয়া যায় সেটাই হচ্ছে কি স্থূল সংকেত। উদ্দীপকের দ্রবণদ্বয়কে একত্রে মিশ্রিত করলে যে লবণ পাওয়া যায় তার সংযুক্তি নির্ণয় করো। তাই এটাকে সোডিয়াম ক্লোরাইড পাওয়া যাবে। এখানে কি হবে, এটা যদি তোমরা বিক্রিয়া করো তাহলে এখানে লবণটা পাওয়া যাবে সোডিয়াম ক্লোরাইড এবং এর শতকরা সংযুক্তি তোমরা বের করতে পারবা। তাহলে আমি দেখাই পার্সেন্ট অফ আমরা পড়ছি Na ইন্টু এম। তাহলে এমটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইডের আণবিক ভর। তাহলে সোডিয়াম ক্লোরাইডের আণবিক ভর কত হবে, সোডিয়াম হচ্ছে কত 23, 58.5 আর কি। আর এন সোডিয়াম আছে একটি আর ক্লোরিন একটি, আর ক্লোরিনের আমরা সোডিয়ামের আণবিক ভর বের করতে চাই পারমাণবিক 23, ঠিক আছে। এ আছে ওই মৌলের পারমাণবিক ভর বা ভর সংখ্যা, ঠিক আছে, ভর সংখ্যা। তাহলে এটা হিসাব করলে যা হবে তাই, আর পার্সেন্ট ক্লোরিনটা হবে 100 থেকে এটা বাদ দিলেই হবে, ঠিক আছে। এরপর আছে উদ্দীপকের দ্রবণ দুটির মোলারিটি সমান হবে কিনা যুক্তি দাও। তো মোলারিটি এখানে হিসাব করতে হবে, কয় লিটার করে আছে, সেম একই পরিমাণ আছে, এখানে কি আছে একই। তাহলে আমরা এখানে ধরি নেই যে উভয়ের আয়তন কি সমান, উভয়ের আয়তন কত 3, উভয়ের আয়তন কি আছে, ও আয়তন হ্যাঁ 100 ml দেওয়াই তো আছে। তাহলে মোলারিটির যে সূত্র আছে সেটা বসাই দিলেই হয়ে যাবে। তাহলে আমরা যে সূত্র পড়েছি সূত্র দিয়েই করব। আমরা জানি যে ডাব্লিউ সমান হচ্ছে SVM ডিভাইডেড বাই 1000। তাহলে আমরা এখান থেকে বের করব এম। তাহলে এম আগে মানগুলো লিখে নেই। তাহলে মান এখানে কার মান দেখো, এই 4 হচ্ছে কার মান, ডাব্লিউ এর মান। আর এখান থেকে আমরা এম হিসাব করব, এখান থেকেও এম হিসাব করব। তাহলে আমি লিখি যে HCl ইজ ইকুয়াল টু 36.5। তাহলে HCl এর এম এর মান এটা। আর সোডিয়াম হাইড্রোক্সাইডের এম এর মান হবে, সোডিয়াম হচ্ছে 23 যোগ অক্সিজেন হচ্ছে 16 যোগ হাইড্রোজেন হচ্ছে কত 1, ঠিক আছে। 23 16 1 যোগ করলে 24 আর 16 40 হয়, তাহলে 40। তাহলে এখন যদি আমরা মোলারিটির সূত্র হচ্ছে এম, এম সমান কি হবে ডাব্লিউ গুণন 1000 ডিভাইডেড বাই এস ভি। ও না, মোলারিটি না, আমরা এখানে আমাদের উল্টা হয়েছে, আমরা মোলারিটি বের করবো, অর্থাৎ এস বের করবো, এস মোলারিটি। তাহলে এস, তাহলে এখানে হবে কি এম ভি, এখানে হবে এম ভি, ঠিক আছে। তাহলে এখানে আমরা প্রথমে যদি HCl এর জন্য হিসাব করি, HCl, তাহলে HCl এর ওয়েট হচ্ছে কত 4 গ্রাম আর 1000, আর আয়তন দুইটাতেই 100, যদিও ভলিউম দেওয়া না থাকলেও করা যেত, ভি দিয়ে হিসাব করা হয়তো। তাহলে আর এম HCl এর আণবিক ভর আছে কত 36.5, ঠিক আছে। তাহলে এটা যদি আমরা ক্যালকুলেটারে টিপ দেই তাহলে পাবো 4 ইন্টু 10 ভাগ হবে 36.5, আর এর মোলারিটি হচ্ছে 1.1। তাহলে এটার মোলারিটি হচ্ছে কত 1.1, ঠিক আছে। এবার পরেরটার মোলারিটি যদি আমরা হিসাব করি, এবার কার মোলারিটি হিসাব করব, এস হাইড্রোক্সাইড। তাহলে এস সোডিয়াম হাইড্রোক্সাইড সমান ডাব্লিউ কত এর, এটাও 4 গ্রামই আছে আর 1000, তারপর এটার আয়তন 100 আছে, আর এর আয়নিক ভরের মান হচ্ছে 40, ঠিক আছে। বোঝা যাচ্ছে এটা কম হবে যেহেতু এর মান কত, এখানে শুধু পার্থক্য হচ্ছে কি 40, যেহেতু এর আণবিক ভর বেশি তাহলে এটা হচ্ছে 1, ঠিক আছে। এর হচ্ছে কি 1, মানে একই আয়তন যদি হয় যে পদার্থের আণবিক ভর বেশি হবে তার মোলারিটি কম হবে, ঠিক আছে। যার আয়নিক ভর বেশি হবে তার মোলারিটি
কম হবে। তাহলে এটা হচ্ছে 1 মোল আর 1.1 মোল, তাহলে মোলারিটি সমান হইল না। তাহলে কার HCl এর মোলারিটি বেশি আর সোডিয়াম হাইড্রোক্সাইডের মোলারিটি কম হলো। এরপর যদি আমাদের হাতে একটা অঙ্ক থাকলো, এটা করলে এই অধ্যায় শেষ। এরপর বলছে যে 10 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট প্রস্তুত করার লক্ষ্যে 4.4 গ্রাম কার্বন ডাই অক্সাইড ও 5 গ্রাম ক্যালসিয়াম অক্সাইড মিশ্রিত করা হলো, বিক্রিয়ায় প্রত্যাশিত উৎপাদ পাওয়া গেল না। তার মানে এটা ঝামেলা ছিল। আচ্ছা, রাসায়নিক সমীকরণ কাকে বলে? তাহলে যে সমীকরণে কি করা হয়, একটা রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণকারী বিক্রিয়ক এবং উৎপাদগুলো একটা সমীকরণের মাধ্যমে প্রকাশ করা হয়, সেটাকে বলা হচ্ছে রাসায়নিক সমীকরণ। অর্থাৎ বইয়ে সুন্দর করে দেওয়া আছে, দেখে নিবা, আমি দাগিয়ে দিয়েছি। তো কার্বন ডাই অক্সাইড মোলার আয়তন ব্যাখ্যা করো। কার্বন ডাই অক্সাইড মোলার আয়তন মানে কি? কার্বন ডাই অক্সাইডের মোলার আয়তন কত হবে? 22.4 লিটার। অর্থাৎ 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা হবে কি 0 ডিগ্রি সেন্টিগ্রেড, আর প্রেশার হবে কি 1 অ্যাটমসফিয়ার। তাহলে কার্বন ডাই অক্সাইড যদি 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা এবং 1 অ্যাটমসফিয়ার চাপে, কার্বন ডাই অক্সাইডের আয়তন হবে কত? 22.4 লিটার। এটা হচ্ছে কার্বন ডাই অক্সাইডের মোলার আয়তনের ব্যাখ্যা। মানে যে শুধু ইভেন কার্বন ডাই অক্সাইড না, যে কোনো ইয়ার ক্ষেত্রেই। অর্থাৎ যেহেতু কার্বন ডাই অক্সাইড স্পেসিফিক করে বলছে, তাহলে আমরা বলতে পারি যে 44 এর মোল কার্বন ডাই অক্সাইডের কি 1 মোলের ভর হবে 44 গ্রাম। তাহলে আমরা বলতে পারি যে 44 গ্রাম কার্বন ডাই অক্সাইডকে যদি 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা এবং 1 অ্যাটমসফিয়ার চাপে রাখা হয়, তাহলে সেই কার্বন ডাই অক্সাইড গ্যাস 22.4 লিটার আয়তন দখল করে। তাহলে এটা লিখবো, এটাই মোর। ঠিক আছে, তাহলে আমরা জানি যে মোলার আয়তন মানে হচ্ছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা এবং 1 অ্যাটমসফিয়ার চাপে 1 মোল গ্যাস 22.4 লিটার আয়তন দখল করে। কার্বন ডাই অক্সাইডের 1 মোল সমান হচ্ছে 44 গ্রাম। সুতরাং 44 গ্রাম কার্বন ডাই অক্সাইডকে যদি 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা এবং 1 অ্যাটমসফিয়ার চাপে রাখা হয়, তাহলে সেটি 22.4 লিটার আয়তন দখল করবে। বিক্রিয়ায় কত মোল কার্বন ডাই অক্সাইড ব্যবহার করা হয়েছিল তা নিরূপণ করে দেখাও। তাহলে কি বলছে যে 10 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট প্রস্তুত করার লক্ষ্যে 4.4 গ্রাম কার্বন ডাই অক্সাইড এবং 5 গ্রাম ক্যালসিয়াম অক্সাইড মিশ্রিত করা হলো। কত মোল কার্বন ডাই অক্সাইড ব্যবহার করা হয়েছে? তাহলে কার্বন ডাই অক্সাইড ব্যবহার করা হয়েছে এত গ্রাম, 4.4 গ্রাম। তাহলে আমরা জানি কার্বন ডাই অক্সাইডের 1 মোল কার্বন ডাই অক্সাইড সমান হচ্ছে কত? 44 গ্রাম। তাহলে উল্টোভাবে আমরা বলতে পারি 44 গ্রাম সমান কত? 1 মোল। তাই 1 মোল, অতএব 4.4 গ্রাম সমান কত হবে? তাহলে 1 গুণন 4.4 ডিভাইডেড বাই 44, তাহলে হবে 0.1। অথবা আমরা এইভাবে মোল সংখ্যা বের করতে পারি, এন সমান আমরা জানি ডাব্লিউ ডিভাইডেড বাই বড় হাতের এম। মোলারিটি এস বা এন, এন দ্বারা প্রকাশ করা হয়েছিল, ওখানে পরে আবার এস হয়েছে। তাহলে এখানে কত আছে? 44 গ্রাম, 4.4 গ্রাম, আর এম হচ্ছে কত? 44। তাহলে 0.1, তাহলে কত মোল? 0.1 মোল কার্বন ডাই অক্সাইড ব্যবহার করা হয়েছিল। ঠিক আছে, এরপর দেখো উৎপাদকের বিক্রিয়া প্রত্যাশিত উৎপাদের পরিমাণ কম হওয়ার যৌক্তিক কারণ বলো। তাহলে যৌক্তিক কারণ হচ্ছে হয়তোবা কার্বন ডাই অক্সাইড অথবা ক্যালসিয়াম অক্সাইড কি ছিল? অবিশুদ্ধ ছিল। কার্বন ডাই অক্সাইড তো অবিশুদ্ধ হয় না, ক্যালসিয়াম অক্সাইডটা কি ছিল? অবিশুদ্ধ হয়তোবা ছিল। ঠিক আছে, 5 গ্রাম ক্যালসিয়াম অক্সাইড কিন্তু দেখা গেছে যে, অথবা না, আমরা আগে হিসাব করে দেখি যে 5 গ্রাম দিয়ে 10 গ্রাম ক্যালসিয়াম অক্সাইড পাওয়া আদৌ পসিবল কিনা। যদি থিওরিটিক্যালি পসিবল হয় তাহলে বুঝতে হবে যে অবিশুদ্ধ, আর যদি থিওরিটিক্যালি পসিবল না হয় তাহলে তো বলতে হবে যে আরও বেশি নেওয়া উচিত ছিল। আচ্ছা, তাহলে আমরা আগে দেখি যে 10 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটের জন্য কয় গ্রাম ক্যালসিয়াম অক্সাইড প্রয়োজন বা কয় গ্রাম কার্বন ডাই অক্সাইড প্রয়োজন, যে কোনো এটা আমরা হিসাব করি, দেখি যে কোনো একটা কম হইতে পারে। দেখা গেছে যে মানে প্রয়োজনীয়তার চেয়ে দেখা যাচ্ছে কোনো একটা কম পাওয়া গেছে। আচ্ছা, যাই হোক, তাহলে আমরা আগে ক্যালসিয়াম কার্বনেটের কি করি, আগে বিক্রিয়াটা লিখি। তাহলে কার্বন ডাই অক্সাইড প্লাস ক্যালসিয়াম অক্সাইড, এই দুইটা বিক্রিয়া করে ক্যালসিয়াম কার্বন, এটা সমতা করাই আছে, অটোমেটিক সমতা হয় এটা। তাহলে এই পরিমাণ, তাহলে এটা কয় গ্রাম? 44 গ্রাম। এটা হচ্ছে কত? ক্যালসিয়াম তো কত?
20 20 40 আর 56, তাহলে এটা হবে 56 গ্রাম আর এটা হবে কত গ্রাম, 100 গ্রাম নাকি, 100 গ্রামই হয় এটা, 100 গ্রাম না, 40 যোগ 12 যোগ 3 16 48, হ্যাঁ 100 গ্রামই হয় এখানে, 60 আর 100 গ্রাম হলো। ঠিক আছে, তাহলে আমাদের উৎপন্ন হওয়ার আমাদের 10 গ্রাম, তাহলে আমরা এইভাবে হিসাব করি, আগে কার্বন ডাইঅক্সাইড চেক করি, তারপর ক্যালসিয়াম অক্সাইড চেক করি। তাহলে 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটের জন্য কার্বন ডাই অক্সাইড দরকার কত, 44 গ্রাম, আর ক্যালসিয়াম অক্সাইড দরকার আছে 56 গ্রাম, এটা প্রয়োজন আর কি। তাহলে অতএব আমরা বের করি 10 গ্রামের জন্য, তাহলে 10 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটের জন্য কার্বন ডাই অক্সাইড প্রয়োজন হবে কত, তাহলে 44 গুণন 10 ডিভাইডেড বাই 100, আর ক্যালসিয়াম অক্সাইড প্রয়োজন হবে কত, 56 গুণন 10 ডিভাইডেড বাই 100, তাহলে কার্বন ডাই অক্সাইড হবে কত, 4 গ্রাম, লাগবে কয় গ্রাম কার্বন ডাই অক্সাইড, 4 গ্রাম, আর ক্যালসিয়াম অক্সাইডের দরকার আছে 5.6 গ্রাম, মানে হিসাব করলে এটা হবে। আর আমাদের দেওয়া হয়েছে কত, এই যে, তার মানে দেখো কার্বন ডাই অক্সাইড 4 গ্রাম দরকার, 4.4 দেওয়া হয়েছে, আর ক্যালসিয়াম অক্সাইড 5 গ্রাম সাপ্লাই দেওয়া হয়েছে, কিন্তু দরকার 5.6, তাহলে কার্বন ডাই অক্সাইডের কারণে না, ক্যালসিয়াম অক্সাইডের কারণে, তাহলে কিন্তু 5 গ্রাম ক্যালসিয়াম অক্সাইড কি করা হয়েছিল, নেওয়া হয়েছিল, তার মানে প্রয়োজনের চেয়ে কি করা হয়েছে, কম, যদিও প্রয়োজন কত, প্রয়োজন ছিল কত, তাহলে প্রয়োজন হচ্ছে 5.6 গ্রাম, তার মানে ক্যালসিয়াম অক্সাইড প্রয়োজনের চেয়ে 0.6 গ্রাম কম নেওয়ার কারণেই আশানুরূপ কি পাওয়া যায় নাই, বিক্রিয়ক পাওয়া যায়নি। বুঝতে পারছো, তাহলে প্রত্যাশিত উৎপাদ কেন পাওয়া যায়নি, তার কারণ ক্যালসিয়াম অক্সাইড যা প্রয়োজন ছিল তা নেওয়া হয় নাই। ঠিক আছে, আর যদি মনে করে 5.5 গ্রামই নেওয়া হয়েছে অথবা 6 গ্রাম নেওয়া হয়েছে উদাহরণ হিসাবে, তাও যদি উৎপাদ প্রত্যাশিত পাওয়া না যেত, তখন বলতে হইতো যে ক্যালসিয়াম অক্সাইড কি ছিল, অবিশুদ্ধ ছিল। কার্বন ডাই অক্সাইড অবিশুদ্ধ হবে না, তার কারণ ওটি গ্যাস, ওর মধ্যে অন্য কিছু মিশ্রিত থাকার সুযোগ নাই, অথবা হ্যাঁ ওর মধ্যে হয়তো অন্য কিছু ঢুকে যাইতেই পারে, বাট ক্যালসিয়াম অক্সাইডটা অবিশুদ্ধ হওয়ার সম্ভাবনা বেশি। যাই হোক, ওগুলো পরে, কিন্তু এখন যেহেতু আমরা এটা পেলাম, আমরা এই অঙ্ক হিসাব করে পেলাম যে প্রয়োজনীয় ক্যালসিয়াম অক্সাইডের চেয়ে কম ক্যালসিয়াম অক্সাইড নেওয়া হয়েছে। তো এই গেল, তাহলে এখানে আমরা এই অধ্যায়টা শেষ করলাম। আশা করি তোমরা এই অধ্যায়টা বুঝতে পারছো। এরপর সপ্তম অধ্যায় রাসায়নিক বিক্রিয়া, এটা নিয়ে তোমাদের সাথে আবার দেখা হবে। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।